ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে মোটামুটি একটু 2-3 মিনিটে সবার সম্পর্কে একটু জেনে নিই। প্রথম ক্লাস যে আবু সাদাত মুহিত ভাই, আপনার সম্পর্কে একটু বলেন। তো মুহিত ভাই কিছু আচ্ছা বলেন। ভাইয়া, হ্যাঁ, আমি হলো আবু সাদ মোহাম্মদ মহিদ। আমি জব করি। আমার কথা কি শোনা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জব করতেছি ভিভো মোবাইলে। ওখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে। আমার কাজ মূলত এলসি অপারেশন নিয়ে। ব্যাড ট্যাক্স নিয়ে যদি এরকম ডিরেক্ট কোনো কাজ নাই, জাস্ট জানার জন্য আর কি এই কোর্সে ভর্তি হওয়া। আপনাদের অডিটে আমরা এই কাজ করি তো সবাই একসাথে। তো এখান থেকে মোটামুটি ভ্যাট ট্যাক্স সম্পর্কে আমার ধারণা আছে আর কি, বেসিক ধারণাটা এই। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি অনার্স জি করছি ভাই। খুলনা ইউনিভার্সিটি থেকে, ম্যাথমেটিক্সে অনার্স। পরে এমবিএ করছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এই। এবার আমি বলবো ইকবাল হাসান সানি ভাই, আপনার সম্পর্কে একটু বলেন। যারা কথা বলবেন তারা ছাড়া হচ্ছে বাকি যারা একটু মিউট করে রাখবেন, আমরা কথা বলবো না, মানে বুঝবো না কথা। যেমন এখন আমি দুজনকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, ইকবাল ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার সম্পর্কে একটু বলেন। জি ভাইয়া, আমি বর্তমানে একটা সিএ ফার্মে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি, এই জন্য ট্যাক্স রেট নিয়ে জানতে চাচ্ছিলাম, যার কারণে এই কোর্সে এনরোল করা আর কি। আপনি ফার্মে মানে কি দেখাশোনা করেন, অডিটিং নাকি ট্যাক্স ব্যাক? আমি ভাইয়া ট্যাক্সেশন টিমে আছি। আচ্ছা, কতদিন হয়েছে? প্রায় অ্যারাউন্ড 3 বছরের মতো। তাহলে তো এখন ছুটি, মানে বেরোয়ার সময় আসছে। জি জি। আমি আর্টিকেলশিপের স্টুডেন্ট না আর কি ভাইয়া, আমি এক্সিকিউটিভ প্যানেলে ঢুকছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর্টিকেল যাওয়ার সময় হতো। জি জি। আচ্ছা, আমাদের থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে আমি দেখি এমডি শাকাতুল্লাহ ভাই, আপনার সম্পর্কে কিছু বলেন। দেখুন স্যার, আমাদের বাসা হচ্ছে নোয়াখালী। আমি ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। বর্তমানে আবুল কালাম সিরামিক্স ফ্যাক্টরিতে ব্যাটে জব করতেছি। ওইখানে আমাকে শুধু 6.3, 6.2 আর 6.10 এগুলো একটু মেনটেন করে। আর আমার ব্যাট সম্পর্কে আরো অনেক কিছু জানার ইচ্ছা আর কি, এই জন্য এখানে এনরোল অনেক করা কোনো আর কাজ কি। করেন নাই? আর বাকি কাজ বুঝে নাই স্যার। 9.1 কোনো কাজ করেন নাই? না না, আমি 9.1, 4.3 আর ওই বিডিএস টিডিএস এগুলো নিয়ে কোনো কাজ এখনো করি নাই, বা আমাকে এগুলা দেওয়া হয় না আর কি। এখন আমার এগুলা জানার ইচ্ছা, মানে শিখার ইচ্ছা আর কি, এই জন্য এখানে এনরোল করা। থ্যাংক ইউ ভাই, আপনার আশা পূরণ হবে আশা করি। তারপর সানাউল হক ভাইয়া, আপনার সম্পর্কে কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার নাম এমডি সানাউল হক। আমি এখন জব করতেছি প্লাস্টিক্স লিমিটেড, একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আছি অ্যাকাউন্টস। তো বেসিক্যালি আমি রিপোর্টিং কাজগুলো করি, অ্যাকাউন্টিং প্রিপারেশনের যে কাজগুলো, রিপোর্টিং, এই সেক্টরটা বেসিক্যালি আমি দেখি। আর ওভারঅল সবকিছুই মোটামুটি কনসেপ্ট আছে। এই তো, জাস্ট ওভারঅল সবকিছু জানার জন্য আমি কোর্সে এনরোল করেছি। হ্যাঁ, জি, দ্যাটস অল। থ্যাংক থ্যাংক ইউ। ইউ ভাই। নাসির হোসেন ভাই, আপনার সম্পর্কে একটু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নাসির। আমি হচ্ছে আহ, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে আছি। আমার ভ্যাট সম্পর্কে জানার খুব ইচ্ছা, বিশেষ করে টিডিএস এবং ভিডিএস, কারণ এটা নিয়ে আমার কাজ করতে হয়। এর কারণে আমার এখানে আসা। থ্যাংক ইউ ভাই। শাকিল ইসলাম ভাই, কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম কাজী শাকিল ইসলাম।
আমি গুডগার্ড সিকিউরিটি থেকে আন্ডার বাই বে গ্রুপ, এখানে ভ্যাট আছে। তো মোটামুটি জি ধন্যবাদ। থ্যাংক ইউ। তারপর হচ্ছে শিপুল ইসলাম সাইফুল ভাই, আপনি তো মনে পরিচিত। আচ্ছা সাইফুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমরা ইয়ার কাছে যাই। সুজন ভাই আপনার সম্পর্কে কিছু বলেন। সুজন কুমার মৃধা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, ধামাসি গ্রুপে। তো আমার একটু কর্পোরেট ট্যাক্স সম্বন্ধে আর কি একটু জানার দরকার, কোম্পানি ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স সম্বন্ধে আর কি ক্যালকুলেশন। এমনি পার্সোনাল ট্যাক্স সম্বন্ধে আপনার ভালো ধারণা আছে তাই না? না অত ভালো নাই, তবে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। পর হচ্ছে তাসিফ আহমেদ ভাই, আপনার সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার নাম তাসিফ আহমেদ, আমি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এক্সরে তে কাজ করছি। আমি ইন্ডিভিজুয়াল ট্যাক্স সম্পর্কে জানতে আগ্রহী, এই জন্য এই কোর্সে এনরোল করেছি। থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে আমাদের তকি তকি ভাই, আপনি একটু বলেন। আচ্ছা তকি ভাই মনে নাই। জয়নাল আবেদিন ভাইকে তো আমি চিনি পার্সোনালি। জয়নাল আবেদিন ভাই, আচ্ছা তকি ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তৌকির আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে বিবিএ কমপ্লিট করেছি। স্যার আমি ভ্যাট ট্যাক্সে ক্যারিয়ার করতে চাই, এর জন্য স্যার আপনার এখানে স্যার জয়েন করা। এমনি আপনার ভ্যাট ট্যাক্সে আগে কাজ করেন না? না জি না স্যার। আচ্ছা তারপর হচ্ছে জয়নাল আবেদিন ভাই, আপনার সম্পর্কে কিছু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন বাদশা, বাড়ি চিটাগাং টাউনে। আমি একটা ট্রেনিং সেন্টারে বর্তমানে কর্মরত আছি। এটা হচ্ছে সিএনসি মেশিন অ্যান্ড সলিড ওয়ার্ক মাস্টার ক্যাম্প অ্যান্ড অটোক্যাডের। আমি এর আগে প্রায় 7 বছর ব্যাট ট্যাক্সের কাজ করছি এবং সাথে অ্যাকাউন্টসের কাজ কম ছিল, ব্যাট ট্যাক্সের কাজ করছি। মাঝখানে 2 বছর গ্যাপ ছিল, সবগুলো মাথা থেকে চলে গেছে। ওই জন্য আবার এই কোর্সে ফিরে আসা আর কি, আবার যাতে রিজয়েন গুলো আবার হয়। থ্যাংক ইউ। ভালো থাকার জন্য। হাবিবুর রহমান ভাই, আপনি কিছু বলছিলেন, মনে পড়ে জয়েন করছেন। আচ্ছা এখন হচ্ছে আমাদের বলেন হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি একটু পরে জয়েন করছি। হ্যাঁ আমি দেখতেছি, বলেন আপনার। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, আমি ঢাকা থেকে জয়েন করেছি। আমি আজওয়া লিমিটেডে ব্যাড ট্যাক্স ম্যানেজার হিসেবে আছি আর কি। অ্যাকাউন্টস ফাইন্যান্স ব্যাড ট্যাক্স ওখানে কম্বাইন কমপ্লায়েন্স পারপাসে আছি আর কি। এখন আপনারা এখানে জয়েন করা, আমরা সবাই একটা কমিউনিটি। এখানে হচ্ছে যে আমরা শিখবো আর কি, গ্রুপ স্টাডি করবো বেসিক্যালি। এটার সাথে থাকা আর কি। হ্যাঁ আমাদের মোটামুটি সবাই সম্পর্কে জানা, মানে আমাদের কমিউনিটিতে কিরকম হচ্ছে, যাতে সবাই একটু পরিচয় হতে পারে, সেটা হচ্ছে মূল কাজটা। আচ্ছা এখন হচ্ছে নজরুল ভাই কিছু বলেন। আমার কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমি সবার পরিচয়টা খুব মনোযোগ সহকারে শুনলাম। আসলে আমার এখানে পরিচয় দিতেও ভয় হচ্ছে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বিদ্যুতের জাতীয় গ্রিড আছে যেটা পাওয়ার গ্রিড, আমি পাওয়ার গ্রিডে কর্মরত আছি। আমার কর্মস্থল সিলেট, আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর। আমি ট্রিপলি থেকে গ্রাজুয়েশন করা। আর হলো যে সবাই যার যার ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতেছেন। আসলে আমি আপনাদের এই ব্যাকগ্রাউন্ডের মানুষ না।
আমি একটু শখের বশবর্তী হয়ে এই লাইনে কিছু জানার জন্য, শিখার জন্য আমি এখানে এনরোল করেছি। তবে আমি আপনাদের সকলের কাছে, যেহেতু আমি এই বিষয়ে সম্পূর্ণ মূর্খ এবং অজ্ঞ, আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি যদি কখনো ভুল কোনো প্রশ্ন করে থাকি তাহলে জেনে নেবেন যে সে কিছু জানে না, এই জন্যই সে এই প্রশ্নটা করছে, কারণ আমি এই ট্র্যাকের মানুষ না। তো আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আর যে আমাদের মেন্টর আছেন, উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে আমার আগেও একটা কোর্স করার সুযোগ হয়েছিল। ওনার কোর্সে আমার ভালো লাগছে বিদায় আমি আসলে এখানে এনরোল করা বা আসলে শেখার জন্য। তো আমরা যেহেতু একই একটা প্ল্যাটফর্মে আছি বা থাকবো বেশ লম্বা একটা সময়, আশা করি আমাদের মধ্যে খুব ভালো একটা সময় কাটবে এবং কি সবাইকে সিলেটের ঘুরতে আসবেন। আসলে আমাকে নক দিবেন, এখানে আমার ওই গ্রুপে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তো দিলে আশা করি যোগাযোগ থাকবে এবং কি সবাইকে। হ্যাঁ নজরুল ভাই, আমরা চা খেতে চলে যাবো আর কি আপনার এখানে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আমি আমি আরেক মিনিট বলি। জি বলেন। নজরুল ভাই ইঞ্জিনিয়ার লাইন থেকে এই লাইনে আছে। এখন তো ভাই আমিও তো এই লাইন থেকে আবার ইঞ্জিনিয়ারিং লাইনে গেছি। ওইভাবে তো উনি যেভাবে বলতেছে এক লাইন থেকে আর লাইন যেটা সমস্যা আসলে এরকম কিছুই হবে না। আর উনি যেরকম ইচ্ছা এরকম কোয়েশ্চেন করতে পারবে, আমরা কিছু মনে করবো না। ওকে ভাই। হ্যাঁ ভাইয়া অবশ্যই, যদিও বলছে মানে যেহেতু আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, ভাইয়া মোটামুটি অনেক নলেজেবল পার্সন, আপনারা পরবর্তীতে অবশ্যই জেনে যাবেন, আমি পার্সোনালি চিনি, তো সেই হিসাবে বললাম। আচ্ছা পরে যেহেতু আরেক একরামুল্লাহ নিপু ভাই, বলেন কিছু ভাই আপনি। আসসালামু আলাইকুম ভাই। আমি তো আপনার ফার্স্ট বেজে ছিলাম। ফার্স্ট বেজে থাকার জন্য ওখানে কোর্স করে আমি অনেক কিছু জেনেছিলাম আর কি। মানে আমার ধারণা খুব কমই ছিল, এমনি ধারণা ছিল কিন্তু প্র্যাকটিক্যালি ধারণা অনেক কম ছিল। তো তারই জন্য হচ্ছে যে এখানে ভ্যাট প্লাস অ্যাকাউন্টস এটা রেখে আবার পুনরায় কোর্সে এনরোল করলাম আর কি। আর আমি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আছি, এখানে ম্যানেজার হিসেবে আছি। অ্যাকাউন্টসে আমি ভ্যাট ট্যাক্স এই দুইটাই দেখি এবং অ্যাকাউন্টস প্রিপারেশন এগুলোও দেখি। এখানে মেইনলি হচ্ছে যে আমার ভ্যাট এবং অ্যাকাউন্টসটা জানার জন্যই হচ্ছে যে এইবার আবার এনরোল করা আর কি। তো থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর কি। হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে। মোটামুটি আমরা পরিচিত হইতে পারলাম যে আমাদের এবারের কমিউনিটিটা আসলে কি রকম। তো বরাবর হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচের সবচেয়ে বিশাল যে জিনিসটা ছিল কানেক্টিভিটি, মানে দুই একজন ছাড়া সবার সাথে মানে রিলেশনটা ছিল অন্যরকম, যে সব ব্যাপারে মানে খুব হেল্পফুল। এটাও আশা করি সেকেন্ড ব্যাচটাও এরকমই হবে, সবাই হেল্পফুল থাকবে, প্রশ্ন করা জানা সব ব্যাপারটা একটু মানে আমরা যেহেতু অবশ্য কর্পোরেটে আছি সেই হিসাবে আমরা ওইরকম করে নিজেদের জিনিস যেরকম ওইরকম ভেবেই আমরা প্রশ্ন করব, সাথে থাকবো, সামনে যাবো। চলে যাই। ইনকাম ক্লাসটা পিছন থেকে সামনে নিয়ে আসার মূল যে কারণটা সেটা হচ্ছে, এটা আমার দেখতে পাচ্ছেন এটা আমার রিটার্নের ওয়েবসাইট, আমার ফাইল, আমি এখনো রিটার্ন সাবমিট করতে পারি না। জাস্ট মানে আপনাদের জন্য ক্লাসটা, দুইটা ক্লাস অনলাইনে নিব, তার জন্য তার দুইটা ক্লাস নেওয়ার পর আমার রিটার্নটা প্রিপেয়ার করে সাবমিট করতে হবে, যেহেতু সময় প্রায় শেষের দিকে। আপনি একটু কাইন্ডলি একটু মিউট রাখবেন, যদি প্রশ্ন করতে হয় অবশ্যই সেন্ড করবেন, তাহলে দেখা যায় আমি বুঝবো, আপনাকে সুযোগ দেওয়া হবে। আচ্ছা একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করি। ই রিটার্নে হচ্ছে আপনারা হয়তো অনেকেই ই রিটার্নে আপনার রিটার্ন অথবা কারো রিটার্ন সাবমিট করছেন, সাবমিট করেন নাই এরকম কি কেউ আছেন? আমি এবার করি নাই, আগে করছি। এখনো করি নাই ভাই। আচ্ছা আমিও এখনো করি নাই। আমিও এখনো করি নাই। আচ্ছা তাহলে আমরা করার ভিতরেও কিছু কনফিউশন আছে আর কি, এটা আরো জানা দরকার আর কি। আচ্ছা তাহলে আমি মোটামুটি যে দুইটা ক্লাস এই কারণে রাখছি, কারণ আমাদের রিটার্ন গুলো ই রিটার্নে সাবমিট করতে হয়। তারপরে আমাদের যখন এক্সেল ইন্ডিভিজুয়াল গুলো মানে খুব সম্ভব দুইটা ক্লাস থাকবে, ওইটা আর হচ্ছে এটা সমন্বয়ে মোটামুটি যতটুকু এই যাবত আমি স্টুডেন্ট প্লাস আমার প্রবলেম পাইছি সবগুলো জিনিস নিয়ে মানে আলোচনার চেষ্টা করলাম, কারণ আপনার প্রবলেম আরেকজনের সলিউশনের মানে আরেকজন উপকার আসবে এটা রেখেই। তো
তো এই রিটার্নে যখন আপনি লগ ইন করবেন আপনি দেখতেই পাচ্ছেন এরকম হচ্ছে একটা ইন্টারফেস আসবে। আর এই রিটার্নের বেসিক জিনিসগুলো যদি আমরা বলি, এখানে দেখা যায় আপনার একটা অ্যাসেসমেন্ট ইয়ার দেখছেন। এবার কিন্তু আমরা দুইটা রিটার্ন মানে অনলাইনে সাবমিট করতে পারি। এই বছরটা সাবমিট করতে পারি, আগামী বছরটাও করতে পারি। আমার মনে হয় সামনে হয়তো যদি 3 বছর 4 বছরে অ্যাটাচ থাকে, যেহেতু রিটার্ন এখন কম্পালসারি হচ্ছে, ডাটা তৈরি হচ্ছে, তখন দেখা যায় আমাদের জন্য আরেকটু উপকার হবে যে আমরা রিভাইস রিটার্ন অপশন থাকলে তার সাথে যদি দেখা যায় মানে সবগুলা পিডিএফ আছে, অনেক সময় দেখা যায় 3 বছর 4 বছর আগে রিটার্নও সাবমিট করতে হয়, তার জন্য সমস্যা ফেস করতে হয়। সবগুলো যদি অনলাইনে থাকে তাহলে দেখা যায় মানে বিষয়টা হচ্ছে স্যার একটা কোশ্চেন করতে চাচ্ছি। আচ্ছা, প্রশ্ন বলতে চাচ্ছেন, প্রশ্নটা করেন। স্যার আমি বলতে চাচ্ছি যে, স্যার আমরা তো স্যার মানে আমি তো একবারেই নিউ স্যার, হ্যাঁ তো স্যার এই রিটার্ন বা এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো স্যার মানে আপনার যে কোর্স প্যাটার্নটা আছে স্যার, মানে এমন ভাবে শুরু করতেন যাতে যারা পারে তাদেরও স্যার মানে রিকালেক্ট হবে পড়াগুলো, আর যারা নিউ তারাও যেন একটা ধারাবাহিকতার সাথে স্যার আসতে পারে স্যার। বুঝতে পারছি, কারণ আপনি যখন আমরা ইন্ট্রোডাকশন পর্বতে নিলাম তখন দেখা যায় সব ধরনের মানুষের আমার কমিউনিটি। আপনার জন্য আমার অ্যাডভাইস থাকবে যখন যে ক্লাসটা শেষ হবে সেইটা আপনি বোঝার চেষ্টা করবেন। এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে অবশ্যই প্রশ্ন করবেন, কারণ গ্রুপটা হচ্ছে একটা স্ট্রং কমিউনিটি। কেউ প্রবলেম ফেস করবে, এখানে প্রশ্ন করবে, সবাই আনসার দেওয়ার চেষ্টা করবে। অ্যাটলিস্ট লাস্ট হলে ইনশাল্লাহ আমার যতটুকু বোধগম্য হয় আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করবো আমার সময়। তো সেই হিসাবে আপনার টেনশন করার কিছু নাই। যেমন শুরু যেটা আপনার ডিসকাশন করব, আপনার এটা একটু ভিডিও ক্লাস দিয়ে দেওয়া হবে। তার মানে আপনি যতবার পারেন দেখবেন, আপনার যত প্রশ্ন থাকে নোট ডাউন করবেন, সেগুলো হচ্ছে গ্রুপে বলবেন। ঠিক আছে, আমি আগে বলছিলাম পরিশ্রম করতে হবে। আপনি 3 মাসে যে একটা প্যাটার্ন দেখছেন, পরিশ্রম না করলে আসলে পারবেন না। আরেকজন প্রশ্ন করতে আসছে, জি ভাই বলেন। রাসেল ভাই, আমার একটা কোশ্চেন ছিল, বলবো? জি। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো জাস্ট আমার একটা ইয়ে হলো, আমি এই জিনিসটা একটু জাস্ট ক্লিয়ার হবো, আমাকে একটু জাস্ট আপনার কাছে একটা আমার রিকোয়েস্ট, আপনি একটু মানে এটা করবেন। সেটা হলো সাপোজ একটা পার্সন যদি একটা সোল প্রপার্টি কোম্পানির মালিক হয়, তারপরে আপনার হ্যালো জি, ক্যারি ফরওয়ার্ড করেন। জি, তারপরে যে সে যদি একটা সোল প্রপার্টিশন কোম্পানির মালিক হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির ডিরেক্টর হয়, শেয়ার হোল্ডার হয়, পাবলিক লিমিটেড কোম্পানির ডিরেক্টর শেয়ার হোল্ডার হয়, ওভারঅল যে ইনকাম গুলা ওনার পার্সোনাল রিটার্নে উনি কিভাবে শো করবে, একটু ডিটেইলস প্লিজ একটু এটাকে এক্সপ্লেন করবেন। এইটা হচ্ছে মানে একটা ক্লাসে মানে কমপ্লেক্স ইউজ করবেন প্লিজ প্রশ্ন শেষে, কারণ এটা বোঝা যাবে না। ক্লাসটা যদি রেকর্ড হবে সবাই ভাববে যে এটা আমরা আনপ্রফেশনাল। এটা হচ্ছে আমি একটা পার্ট রাখছি, একটা কমপ্লেক্স রিটার্ন, যেখানে আপনি যেগুলো বলছেন ফুল প্রপার্টি হিসেবেও আছে, তারপর তার সাথে হচ্ছে ডিরেক্টর ইনকাম আছে, বোর্ড মিটিংও আছে, বিল্ডিং এর ইনকাম আছে, মানে অনেকগুলো কম্বিনেশন করে ওই রিটার্নটা করা খুব হাই প্রোফাইল একজন পার্সনের। মনে হয় আপনি অপেক্ষা করা উচিত। আর আমরা রিটার্নে হচ্ছে অবশ্যই আপনারা একটু জানতে ভাই একটু প্লিজ সবাইকে একটু বলবেন এটা মিউট করে রাখতে, আমরা শুনতে পাই না। ভাই এটা যদি না হয় আপনার কি বলার আছে বলেন, আমি নিজে মিউট করতেছি বারবার। আচ্ছা, যেটা বললাম মানে এই জিনিসগুলো থাকবে ইনশাল্লাহ, ওয়েট করেন, কারণ 4টা ক্লাস আছে তো ইন্ডিভিজুয়াল রিটার্নে, ওইরকম করে আমি রাখছি। তো আজকে যেটা আমরা একদম যেটা অনেকের ধারণা আছে রিটার্ন সম্পর্কে অনেকের ধারণা নাই, তো সেই হিসাবে আমি মানে জাস্ট যে জিনিসগুলো দেখাইতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো। যারা হচ্ছে আগে করেন বা কাজ করেন তারা হয়তো একটু বিরক্ত হইতে পারে, তাতেও একটু থাকবেন, হয়তো কিছু শিখবেন, আপনারও লার্নিং হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট বললাম এখানে এটা যত বেশি আমাদের অ্যাসমেনিয়ার মানে থাকবে এখানে, তত হচ্ছে আমাদের জন্য সুবিধা হবে। মানে আমাদের অফিসে যাওয়ার থেকে এখানে হচ্ছে আমরা আরো সহজে সাবমিট করতে পারবো। তো এখানে আপনারা দেখেন অনেকগুলো অপশন আছে, যেমন টিন সার্টিফিকেট। একটা সমস্যা হয়, যেমন আমার একটা ক্লায়েন্টের এরকম হচ্ছে
কোনোভাবে হচ্ছে টিন সার্টিফিকেট খুঁজে পাচ্ছি না। তো টিন সার্টিফিকেট খুঁজে না পেলে তখন দেখা যায় আপনি সিস্টেমে তো লগ ইনও করতে পারতেছেন না। তো দেখা যায় যদি আমরা লগ ইন করে ই রিটার্নে রেজিস্টার করে ফেলতে পারি, তখন দেখা যায় আমাদের টিন সার্টিফিকেট নিয়ে আর কোনো চিন্তা নেই, আমরা এখান থেকে টিন সার্টিফিকেটও ডাউনলোড করে নিতে পারবো। তারপর এখানে হচ্ছে এক্সপ্রেস সার্টিফিকেট অথবা পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট। এটা হচ্ছে আপনি যখন রিটার্নটা সাবমিট করবেন তখন দেখা যায় এখানে হচ্ছে আপনার সার্টিফিকেটটা পাবেন। তো সার্টিফিকেটের বেশ কয়েকটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনি অ্যাসেট এডিশন মানে সহ দিবেন কিনা, ইনকাম সহ দিবেন কিনা, অথবা ইনকাম অ্যাসেট ছাড়া আপনি দিবেন কিনা, এরকম 3টা অপশন সিলেকশন করে আপনি হচ্ছে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। তারপর সার্টিফিকেট স্ট্যাটাস, এটা ওই রকম আমাদের কাজে লাগে না, আমাদের এটাতে হয়ে যায়। অ্যাকনোলেজমেন্ট আমরা ডাউনলোড করে নিতে পারি। আর এটা হচ্ছে রিটার্ন, আমরা যে রিটার্নটা দিব যদিও এখানে পাওয়া যায়, তারপরে আমরা রিটার্নটা কি করব, একটা কপি প্রিন্ট দিয়ে অথবা সফট কপি আমাদের অবশ্যই রেখে দিতে হবে, যেহেতু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপর এখানে হচ্ছে চালান, যদি আমার কোনো চালান থাকে সেটা হিস্ট্রিতে হচ্ছে আমি আগের বছরের রিটার্ন গুলো দেখতে পাবো, কারণ আমি এখানে আগের বছর রিটার্নটা দেখাইতে পারবো না, কারণ আমি গত বছর রিটার্নটা ম্যানুয়াল দিছি। তো যদি আমি দিতাম তাহলে হিস্ট্রিতে আমি গত বছরটা দেখতে পেতাম। তো আমরা এই রিটার্নে যখন চলে গেলাম রেগুলার ই রিটার্ন, তো এখানে কিছু জিনিস হচ্ছে বেসিক মানে ফিল আপ করা থাকে। এখানে দেখেন একটা জিনিস বলছে রিটার্ন স্ক্রিমের যেটা সেলফ মানে অ্যাসেসমেন্টটা হচ্ছে আমরা যে ইনফরমেশন গুলো দিচ্ছি সবগুলো হচ্ছে সেলফে। সেলফে মানে কি, সেলফে মানে হচ্ছে আমি আমার আয় ব্যয় সম্পদ দায় সবগুলো নিজে ডিক্লেয়ার দিচ্ছি, এখনো এটা আমার অ্যাসেসমেন্ট হয় নাই, মানে আমি আমার বেস্ট জাজমেন্টে আমি বললাম যে এটা আমার এই রকম, কিন্তু পরবর্তীতে এটা অ্যাসেসমেন্ট হইতে পারে। তো অনেকে দেখা যায় হচ্ছে রিটার্ন গুলো মানে ডেক্স অডিট হয় ই রিটার্নের, যেহেতু ই রিটার্নের মানে সবাই কম্পালসারি রিটার্ন সাবমিট করে, ট্যাক্স অফিসের যেহেতু কাজ কম তাহলে ওনারা কি করে ই রিটার্ন গুলোতে এগুলা ঘুরে ঘুরে দেখে। তো দেখে যেটাকে মনে হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ তাদের কাছে সুন্দর করে একটা চিঠি চলে আসবে, অলরেডি অনেক চিঠি চলে আসছে। তো তারপর এখানে ইনকাম অ্যাসেসমেন্ট এগুলো দেওয়া থাকে। তো এখানে একটা জিনিস দরকার হয় রেসিডেন্ট স্ট্যাটাস, এখন রেসিডেন্ট না নন রেসিডেন্ট। তো এই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছে ভাই বোন হচ্ছে তারা বাংলাদেশের রেসিডেন্ট, তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের রেসিডেন্ট স্ট্যাটাসটা মানে এখানে উল্লেখই থাকে। তো যদি নন রেসিডেন্ট হয়, কেউ বাংলাদেশ থেকে চলেই গেছে, বাংলাদেশের নাগরিক আছে, অন্য দেশের নাগরিক আছে, সেক্ষেত্রে এটা ব্যবহার হয়, যদিও ই রিটার্নে ব্যবহার হয় না, সবচেয়ে বেশি ব্যবহার হইতো এটা যদি ফরেনারের যে রিটার্নটা বাংলাদেশে দেয়, মানে বাংলাদেশে যারা বিদেশি চাকরি করে তারা যে রিটার্নটা দেয়, এই রিটার্নটা যদি মানে অনলাইনে আসতো, এখনো আসে নাই, আপনারা জানেন যে ই রিটার্নে মানে বিদেশিদের আসে নাই, যারা হচ্ছে 60 বছরের বেশি তাদের তো কম্পালসারি না, তারপর হচ্ছে বিদেশে যারা থাকে বাংলাদেশি তাদেরও ই রিটার্ন কম্পালসারি না, তাই এটা আসে নাই। তারপর এখানে একটা অপশন থাকতেছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, আমাদের এনি ইনকাম হুইচ ইজ ফুললি ট্যাক্স এক্সাম্পটেড কি না, যদি আমি বলি এখানে ইয়েস তাহলে দেখা যায় একটা অপশন আমাকে দিবে, আর যদি বলি নো তাহলে দেখা যায় নো অটোমেটিকলি সিলেক্ট থাকে। তো আমি একটা জাস্ট বললাম এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, এটা কোন ধরনের হইতে পারে, এই একটা তখনই ব্যবহার হবে যখন দেখা যায় আপনাদের যারা হচ্ছে ফুললি বাংলাদেশে যারা আমরা ইনকাম করি তাদের ইনকাম ফুললি এক্সাম্পশন নাই। যদি কেউ প্রবাসী হিসাবে, যেটা আমরা জানি ষষ্ঠ শিডিউলের পার্ট 1 এর 17 নম্বরে উপধারাতে আছে, যারা হচ্ছে বিদেশি বাংলাদেশে চাকরি বাকরি করে মানে প্রবাসী হিসেবে বিবেচিত, তাদের দেখা যায় ইনকামটা ফুললি এক্সাম্পটেড ইনকাম থাকে, যেহেতু বাংলাদেশে ওরা ব্যাংকিং চ্যানেলে যদি পাঠায়। তারপর এখানে হচ্ছে আমরা যদি দেখি হেড অফ ইনকাম, আপনার হচ্ছে এর সাথে রিলেটেড। স্যার আসসালামু আলাইকুম, একটু কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বলেন স্যার, এই যে ট্যাক্স এক্সেম্পটেড যেটা, এটা স্যার কেউ যদি ফরেনে করে রেমিটেন্স পাঠায় প্রবাসী, এবং যদি তার বাংলাদেশেও যদি ব্যবসা থাকে তাহলে তো হেড অফ ইনকামে করতে হবে কি? যেটা বিদেশ থেকে বাংলাদেশ আসছে এটা এক্সাম্পটেড থাকবে, আর বাংলাদেশের তো বাংলাদেশের হেডিং অনুসারে যাবে, ওটা তো ট্যাক্স দেবে। এখানে তাহলে ইএস দিতে হবে এটা? হ্যাঁ, আপনার যদি একটা সোর্সও থাকে ইএস দিবেন, না যদি দুইটা থাকে, দুইটাও থাকুক চারটা থাকুক, এখানে তো এক্সাম্পটেড ইনকাম ক্যাটাগরি একটাই থাকবে, বা যতগুলোই থাকে এক ক্যাটাগরিতে যাবে, বাকিগুলো তো বাকি হেডিং এ যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে হচ্ছে যে 10টা ইনকাম হেড থাকলো, এর মধ্যে যদি একটা এক্সাম্পশন থাকে তাহলে ইয়েসই হবে।
হ্যাঁ, আপনি ওটাতে একটা সিলেকশন করবেন, না তো অপশন পাবেন না। আর যদি না থাকে তো নাই। আর যেটা বলতেছিলাম, আপনি সেকশন 32 থেকে শুরু করে মানে ওখানে হচ্ছে স্যালারি ট্যাক্সেবল, যেটা আমরা পরে দেখাবো। তো এরকম ওখানে আপনি দেখবেন 7টা কমন হেড আছে, 1 2 3 4 5 6 7। মানে আমাদের যত রকমের ইনকাম হয়, ট্যাক্সেবল ইনকাম হয়, সেগুলো হচ্ছে 7টা হেডের কোনো না কোনো হেডে যাবে। তো মাঝে মাঝে আমাদের কনফিউজ হইতে হয় যে আমরা কোন হেডে ইনকামটা দিব। তার জন্য হচ্ছে আমাদের স্পেসিফিক দেখতে হবে 6টা হেডের কোনটাতে যাচ্ছে কিনা। যদি এই 6টা হেডের কোনটাতে না যায়, তখন হচ্ছে আমাদের আদার সোর্স অফ ইনকামে চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের সবচেয়ে যেটি ব্যবহার হয়, আমরা যারা চাকরিজীবী করি, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ব্যবহার হয়, ইনকাম ফ্রম রেন্ট কিছুটা ব্যবহার হয়, এগ্রিকালচারটা খুব কমই ব্যবহার হয়। তারপরে এটা নিয়ে আলোচনার একটা ডিটেলস জায়গা থাকে। তারপর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস। আর এখানে যে বিজনেসের ইনকামটা অবশ্যই সেটা হচ্ছে সোল ট্রেডারশিপের যেগুলো, সেটাকে বোঝাচ্ছে। এখানে কিন্তু কর্পোরেট বিজনেস না, হয়তো নেক্সট কর্পোরেট ট্যাক্সটাও নিয়ে আসবে এই রিটার্নে, কারণ তখন আরো যেমন কর্পোরেট ট্যাক্স নিয়ে যখন আমরা দেখাবো, প্রচুর পরিমাণের ওয়ার্কিং দরকার হয়, তারপর হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট দরকার হয়। জাস্ট যদি আমরা রিটার্নটা এখানে সাবমিট করি, করার পর দেখা যায় আবার অ্যাসেসমেন্ট করার জন্য সব ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তারপর আছে ক্যাপিটাল গেইনস, এগুলো সম্বন্ধে ডিটেলস আমি বলবো আজকে, জাস্ট শুধু ইন্ট্রোডাকশন পর্বটাতে যাচ্ছি। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট আছে, আদার সোর্স আছে, এখানে একটু খেয়াল করেন, এনি আদার ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস। আমরা বলছিলাম মূলত 7টা হেডিং হচ্ছে ইনকাম হয়, এর বাইরে আমাদের আরো কয়েকটা ইনকাম মানে স্পেসিফিক করে বলে দিছে, যাদেরকে হচ্ছে আমরা সুন্দর করে দেখাইতে পারি। সেটা হচ্ছে এজ এ পার্টনার অফ এ ফার্ম, যদি আমরা কোনো ফার্মের পার্টনার থাকি, কারণ এটা নিয়ে একটা কনফিউজের ব্যাপার, কারণ কেবলমাত্র ফার্মের যে ট্যাক্সটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্স ক্যালকুলেশনের মতো, অর্থাৎ স্ল্যাব রেটে হয়। আর বাকিগুলো যেটা এওপি আছে, তারপর হচ্ছে বিভিন্ন ট্রাস্ট আছে, ওইগুলোতে হচ্ছে ইনকাম ক্যালকুলেশনটা অবশ্যই আলাদা রেট হয়, 27% বা 25% এরকম করে। তাই দেখা যায় হয়তো নেক্সটে দেখা যায় ফার্মের ইনকামটা হয়তো স্ল্যাবটা উঠাই দিতে পারে, কারণ এটা একটা কনফিউজ হয়ে যায়। যেমন গত একজন জিজ্ঞেস করতেছিল, দুইজনে কথা কাটাকাটি হচ্ছে, যে কেউ বলতেছে স্ল্যাব রেটে, আরেকজনে বলতেছে না এটা 27% হবে। তো আমাকে ওই ভাইয়া কল দিল যে আসলে এটা কিভাবে হবে, যে উনি। জি বলেন। ভাই আপনার মাইক্রোফোন থেকে অনেক নয়েজ আসতেছে, আমার মনে হচ্ছে আপনি হেডফোনে কথা বলছেন। না, আমার মাইক্রোফোন থেকে নয়েজ আসা মানে হচ্ছে অনেক বেশি নয়েজ বাইরে হচ্ছে, মানে বাচ্চাদের মনে হয় না? জি 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 জি। ও বাচ্চারা খেলাধুলা করছে, কারণ আমি যে মাইক্রোফোনে কথা বলতেছি সে মানুষের সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড নেয় না, আমার বাচ্চাদের সাউন্ড নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওরা রাস্তার পাশে তো খেলাধুলা করতেছে, এনজয় করতেছে। এখন তো শীতকাল, ফ্যানও চালাইতে পারতেছি না, তাহলে রিডিউস হইতো। আচ্ছা, তারপর আমি চেষ্টা করতেছি, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। ওকে, তারপর যেটা আমরা বলছি, তো যখন দেখা যায় এই দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিডলম্যান হিসেবে আমাকে কল দিচ্ছে যে ভাই এটা কি হবে, তখন আমি রেফারেন্স দেখালাম যে এটা আসলে ব্যক্তিদের মতো যে ট্যাক্স ক্যালকুলেশন করি এটাই হবে। তারপর হচ্ছে আমাদের ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশের বাইরে যদি আমরা ইনকাম করি, সেটা হচ্ছে এখানে দেখাতে হবে। তাহলে একটা প্রশ্ন রেখে যায় যে আমরা তো অনেকে দেখা যায় বলে যে বাংলাদেশের বাইরে থেকে যদি টাকা বাংলাদেশে আসে তাহলে এটা রেমিটেন্স হিসেবে কাউন্ট হয়, ট্যাক্স দিতে হয় না। যেমন ইউটিউবের ইনকাম, ফেসবুকের ইনকাম, এগুলো নিয়ে অনেকটা বিতর্কের ব্যাপার থাকে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আইনের ক্ষেত্রে যেটা স্পষ্ট ব্যাখ্যা নাই, এটা একটু খেয়াল রাখবেন সব ক্ষেত্রে। তাহলে দেখা যায় অবশ্যই মানে সরকারের পক্ষে, আইনের পক্ষে আপনাকে তখন কাজটা করতে হবে। স্পষ্ট যদি কোনো কিছু না থাকে, ধোঁয়াশা থাকে, তখন আপনি ক্লিয়ার থাকার জন্য যেটাতে হচ্ছে করলে কোনো সমস্যা হবে না সেটাতেই আমাদের তখন যেতে হয়। যাই হোক, এগুলো আলোচনায় আসবে, অনেক ক্লাস ডিজাইন আছে এগুলোর জন্য। তো ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যদি কোনো ইনকাম থাকে, এই একটাকে আমাদের সিলেকশন করতে হবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের খুবই মানে পরিচিত স্যাররাও এরকম প্রশ্ন শেয়ার করে যে
ইনকাম আর্ন বাই দ্য স্পার্স মাইনর চিলড্রেন থেকে যদি মানে দেখা যায় বউ মানে যদি ওয়াইফ যদি হাউস ওয়াইফ থাকে মানে ওনার কোনো স্পেসিফিক টিম না থাকে, বাচ্চারা যদি ছোট থাকে অথবা বড়ই হোক তাদের কোনো টিন সার্টিফিকেট নাই, এখন যদি তারা যদি ইনকাম করে তাহলে সেটা কি হবে? তো এখানে অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু আসলে আইনে যেটা বলছে যদি তার উপর নির্ভরশীল কেউ থাকে, তারা যদি আলাদা করে কোনো রিটার্ন সাবমিট না করে তাহলে হচ্ছে তার আর্নিংটা তার হাজবেন্ড অথবা ওয়াইফের নামে আসবে। সেটা কিরকম হইতে পারে? মনে করেন ওয়াইফের নামে একটা এফডিআর ছিল, সে এফডিআর করছে কিন্তু সে কোনো রিটার্ন সার্টিফিকেট দেয় না, তো এফডিআর থেকে তো একটা আর্নিং আসে, অথবা ডিপিএস আছে। তো দেখা যায় এটার যে আর্নিং তখন হচ্ছে যদি ওয়াইফ যদি আলাদা করে যদি রিটার্ন সাবমিট না করে তাহলে দেখা যায় এটা হচ্ছে তার হাজবেন্ডের সাথে কাউন্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হয়, মনে করেন কেউ কেউ ওনাকে এরকম একটা প্রশ্ন করছিল যে আমি তাহলে এই ট্যাক্স থেকে বাঁচতে পারি কিভাবে? মানে উনি উল্লেখ করছিল কেসটা এরকম যে আমার ওয়াইফের নামে হচ্ছে এফডিআর আছে, ওয়াইফ কোনো স্পেসিফিক রিটার্ন সাবমিট করে না। এখন কেউ কেউ বলতেছে যে আমার ওয়াইফের নামে যে ইনকামটা আছে মানে এফডিআর ইন্টারেস্ট, এটা আমার রিটার্নের সাথে অ্যাড করতে হবে। এই ব্যাপারে আপনার কি মতামত? তখন যেটা মানে ব্যাখ্যাটা ছিল যে আপনার সাথে হচ্ছে অ্যাড করতে হবে আপনার ওয়াইফের ইনকাম। তো এখন বলতেছে আমি এটা থেকে বাঁচতে পারি কিভাবে? বাঁচার একটা আইনি উপায় আছে, সেটা হচ্ছে ওয়াইফও যদি সেপারেট রিটার্ন সাবমিট করে তাহলে দেখা যায় ওইটা ইনকাম ওয়াইফের নামে যাবে, সেটা হয়তো ট্যাক্সেবল মানে ক্রস না করলে তো আর ট্যাক্স দিতে হবে না, যেহেতু সোর্সে ট্যাক্স কাটছে, ট্যাক্স ক্যালকুলেশনের ব্যাপার আছে, আলাদা করে স্ল্যাব রেটে যাবে তখন। তো সেক্ষেত্রে দেখা যায় এরকম কমপ্লেক্স সিচুয়েশন গুলো মানে আমাদের ফেস করতে হয়। তো সেটা হচ্ছে আমাদের আইনের চোখে আসলে ব্যাখ্যা দিতে হয়, মানে অনেকগুলা ব্যাখ্যা থাকে অনেক কিছু। তারপরে একদম লাস্টে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম। এই জিনিসটাকে যতই আমরা হালকা করে দেখি, এটা কিন্তু হালকার ব্যাপার না, টু মাচ ডিফিকাল্ট এই জিনিসটা। কেন বলছি? কেন মনে করেন আপনার কাছে আপনি যদি কোনো ট্যাক্স হ্যান্ডেল করেন অথবা ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, দেখবেন আপনি কাউকে না কাউকে পাবেন যে হঠাৎ করে গত 2 কোটি টাকা 3 কোটি টাকা কোনো রিটার্নে দেখানো হয় নাই, মানে ওনারা জিরো রিটার্ন দিচ্ছে, যেটা আপনার এখনো আপনারা নিউজ দেখবেন যে অনেকগুলো রিটার্ন পড়ছে তার প্রায় ম্যাক্সিমাম হচ্ছে জিরো রিটার্ন। এই বাংলাদেশে কখনোই মানে কারোর জিরো রিটার্ন হওয়ার কথা না, কারণ জিরো রিটার্ন কেউ কোনো ইনকাম না করলে সে সার্ভাইভ করে কিভাবে? তার তো কোনো না কোনো ইনকাম আছে, হয়তো সেটা ট্যাক্সেবল ইনকাম না। তো সেক্ষেত্রে দেখা যায় যখন আমাদের এরকম কেস আসে যে 2টা বাড়ি ছিল 3টা বাড়ি ছিল, এটা দেখানো হয় নাই, আজকে এসে দেখাইতে হচ্ছে। অথবা আমার কাছে এরকম একটা কেস ছিল যে মানে ইনকামের কি বলে এটা 5 লাখ টাকাও মানে রিটার্নের মধ্যে নাই, কিন্তু ওনারা হচ্ছে একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছে 60-70 লাখ টাকা দিয়ে। তো আমার কাছে কেস আসলে এখন আমি কি করব? যে আমি 60-70 লাখ টাকা দিয়ে যদি একটা ফ্ল্যাট কিনি, আমার রিটার্নের মধ্যে 5-7 লাখ টাকাও নাই, রিটার্নের মধ্যে নাই মানে কি? অ্যাসেট নাই, সোর্স অফ ফান্ড নাই, যেটা দিয়ে সে ওটা পারচেজ করতে হবে। এখন কি করব? তারপর মনে হয় 2টা বাড়ি ছিল, এটা আমি আগে দেখাই না, এখন কি করব? এই সবের সলিউশন হচ্ছে এই ফার্স্ট শিডিউলে আছে। ফার্স্ট শিডিউলটাকে অনেক মডিফাই করছে। ফার্স্ট শিডিউলটা আগে যদি আপনারা দেখেন যারা আইনের সাথে রিলেটেড আছেন তারা হয়তো দেখবেন ফার্স্ট শিডিউলটা আগে অনেক অনেক ডিটেইলস ছিল কিভাবে দেখাইতে হবে, মানে আনডিসক্লোজ ইনকাম গুলোকে মানে ডিসক্লোজ কিভাবে করতে হবে। আর এখন এসে সেটাকে দেখবেন অনেক ছোট করে বলছে। ছোট করে কি বলছে? যে আপনার যে টাকার পরিমাণ মানে টাকা আপনার রিটার্নে দেখান নাই, ওইটা দেখাবেন আপনার এই বছরে যত টাকা হচ্ছে ট্যাক্স আসতেছে, মানে যত টাকা ইনকাম এর সাথে আগের যেটা ফাঁকি দিচ্ছেন এটাও যোগ হবে, যোগ হয়ে আপনার ট্যাক্স নির্ধারণ করা হবে। আর আগের বছরের ফাঁকির উপর যে পরিমাণ ট্যাক্স আসবে তার উপর 10% জরিমানা দিতে হবে। তার মানে এটা অনেক সহজ করে ফেলছে। আমি যখন গত ক্যালকুলেশন করতাম মোটামুটি দেখা যায় ফাইনের পরিমাণটা অনেক বেশি ছিল, এখন ফাইনটাকে অনেকটা কমাই দিছে, সেটা মানে এত বেশি ইফেক্ট না। তারপরে দেখা যায় অন এভারেজে 30% এর উপরে লস চলে আসবে। জি বলেন। পৈতৃক সম্পত্তিতে যখন বাবার সম্পদটা পাই তখন এটা আসলে মানে কিভাবে দেখাতে হবে? বাবার সম্পদ পাইলে তো ইনহেরিটেন্স অপশনে গিয়ে দেখাবে, এটা তো কোনো সমস্যা নাই। যখনই তার নামে আসবে নামজারি হবে সে দেখাইতে চাইবে, সুন্দর করে দেখাই দিবে। তো বাবার তো টিন ছিল না, কিছু ছিল না, তখন এটা কি কোনো প্রবলেম? এই ক্ষেত্রে হচ্ছে মানে এত প্রবলেম হয় না, কারণ দলিলে তো থাকবে, আপনার বাবারই তো পরিচয় দেওয়ার মতো
তথ্য থাকবে। তবে আপনি যদি বাবা বিক্রি করতে চায় তাহলে সমস্যা ফেস করতে হবে। ওকে, আমার কাছে থ্যাংক মনে ইউ হচ্ছে ভাইয়া, থ্যাংকস। আমি আরেকটা কোশ্চেন করতে চাই। জি বলেন। মনে করেন ফাদার একটা জায়গা কিনে গেছে, জি এখন উনি হঠাৎ করে মারা গেছে, কিন্তু উনি কোনো রেজিস্ট্রি টেজিস্ট্রি বা কোনো মিউটেশন ওনার নামে হয় নাই। পরবর্তীতে তাহলে এইটা ছেলের নামে যদি রেজিস্ট্রি করা হয়, তাহলে এটার উপর কি ট্যাক্স দিতে হবে বা কোনো ই দিতে হবে? অবশ্যই তখন তো আপনি এটা তো আপনি প্রমাণ করতে হবে যে এটা বাবার থেকে আসছে, তখন তো আপনার ট্যাক্স কেন? তখন ইস্যু চলে আসছে না, কারণ আপনার তো স্ট্রং ডাটা নাই। আপনার বললেন যে এটা বাবা টাকা দিছে, ফাইন, কিন্তু এটা আপনি প্রুভ করবেন কিভাবে? যেটা বাবার নামে, তো বাবার নাম থেকে আপনি নিচ্ছেন না, আপনার নামে হচ্ছে, তো সেটা তো মানে সমস্যা হবেই। কারণ ইনহেরিটেন্স অথবা গিফটের এমনি ক্ষেত্রে নেসেসারি এভিডেন্স কি হইতে পারে এভিডেন্স যদি আপনার দিতে তো চাই? আপনার বাবার নামে দলিল করা থাকতে হবে অ্যাটলিস্ট। ও আচ্ছা আচ্ছা। তখন আপনি বলতে পারবেন এটা আমি ইনহেরিটেন্সে পাইছি অথবা গিফটে পাইছি। ও, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মোটামুটি ইন্ট্রোডাকশন এগুলোতে দিলাম। আমি জাস্ট একটা হেড নিয়ে আজকে প্রসিড হই, শুধু দেখাইলাম আমরা। এটাকে আমি এখন রাখলাম না, আমি জাস্ট সেটা প্রসিড হচ্ছে সামনে, যেহেতু আমি 2টা ক্লাস নিব, আজকে ইন্ট্রোডাকশন পর্বটাতেই রাখার চেষ্টা করতেছি। তো তারপর হচ্ছে এখানে যখন আমরা আসলাম এডিশনাল ইনফরমেশন পেজ 2, এখানে হচ্ছে আমাদের বেশ কিছু ইনফরমেশন এখানে দিতে হয়। আমরা সবচেয়ে কম ব্যবহার করি, যেমন ওয়ার অন ডেট, গ্যাজেটের ফ্রিডম ফাইটার আছে কিনা, পারসন উইথ ডিসেবিলিটি। আপনাদের কোনো মানে এই ধারণাটা আছে, যদি আপনার ফ্যামিলিতে মানে আপনার ছেলে মেয়ে বা এরকম যদি ইস্যু থাকে, ট্যাক্স পেয়ারে যদি কোনো ছেলে বা মেয়ে কেউ যদি ডিসেবল থাকে, তাহলে তার ট্যাক্স গণনায় কতটুকু পরিমাণ এক্সট্রা ছাড় পাবে? কেউ কি জানেন? একটা চিলড্রেন হলো 50,000। গুড। তাহলে দেখা যায় এরকম সর্বোচ্চ দুইটা। না না না, এটা যতটুকু না, যে কয়জন থাকে সর্বোচ্চ 2 জন না? না না, এটা হচ্ছে যতজনই থাকে তাদের জন্যই 50,000 করে পাবে। এটা হাজবেন্ড অথবা ওয়াইফ যে কেউ নিতে পারবে। কিন্তু যে কোনো একজন নিতে হবে। হ্যাঁ, তাদের একজন। থ্যাংক ইউ। তারপর হচ্ছে ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসেবিলিটি। এখানে একটা কথা বলছিল যে ডিসেবিলিটি পার্সনের হচ্ছে ছেলে মেয়ে, আবার এখানে বলছে যদি লিগ্যাল কোনো মানে এখানে একটা জিনিস থাকে, লিগ্যাল গার্ডিয়ানের কথা বলছে, শুধু প্যারেন্টের কথা বলে নাই, লিগ্যাল গার্ডিয়ানের কথা বলছে। তারপর এখানে একটা ব্যবহার করা হয় যেটা ট্যাক্স রিবেট। যদি আমার কোনো রিবেট থাকে, আপনারা খেয়াল করবেন, এটা যদি নো দেন তাহলে দেখা যায় আমরা যদি এটা নো দিয়ে প্রসিড হই, তাহলে আমাদের মানে এই অপশনটাই আসবে না, ট্যাক্স রিবেটের অপশনটা আসবে না। আর যদি আমরা ইয়েস দেই তাহলে দেখা যায় হচ্ছে এটা, তখন আমাকে বারবার সিস্টেমে বলবে যে আপনারা অ্যাটলিস্ট একটা রিবেটের অপশন দেন। তো এটা জাস্ট আমার আছে কিনা আর রিবেট কোন কোন জায়গায় কিরকম থাকে এগুলো আলোচনায় আসবে। জি বলেন। ভাইয়া ধরেন সাপোজ আমার ট্যাক্সেবল ইনকাম নাই, হ্যাঁ, তো তখন কি আমি রিবেট অপশনটা ইয়েস দিব, বা আমার ধরেন ডিপিএস আছে এটা ইনকামের সাথে রিলেটেড না, মানে ট্যাক্সেবল ইনকামের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আপনার আছে কিনা। ঠিক আছে, আপনি ইনকাম করছেন, ট্যাক্সেবল ইনকামের কম পড়তেছে, কিন্তু আপনি ইনভেস্টও করতে পারেন, ডিপিএস তো করতে পারেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট তো করতেই পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি রিবেটের বেনিফিটটা পাবেন না। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে আমাদের আইটি 10B কাদের জন্য কম্পালসারি। আর আমি এখানে বলে রাখি, আপনারা যখন ট্যাক্স রিটার্ন করবেন, আইটি 10B কম্পালসারি না হইলেও আপনারা এটা দিয়ে রাখবেন, কারণ এটা দিলে মানে ডিটেল জিনিসটা পাওয়া যায়। যেমন এখানে বলছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, 50 লাখ টাকার উপরে গ্রস ওয়েলথ আছে কিনা। যদি ইয়েস বলেন তাহলে আইটি 10B পুরাটা আসবে, অথবা ওন মোটর কার, আপনার নামে কোনো মোটর কার আছে কিনা, অথবা অফশোর প্রপার্টি মানে বিদেশি কোনো সম্পত্তি আপনার নামে আছে কিনা, অথবা শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, তো আপনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা। এছাড়াও আপনার কোনো হাউস প্রপার্টি আছে কিনা, এই জিনিসগুলো থাকলে দেখা যায় হচ্ছে আপনার এখানে আইটি 10B একদম ফুল ফর্মটা হচ্ছে দরকার হবে। তো আমি জাস্ট এখানে একটা প্রসিড করলাম। জি বলেন। হ্যাঁ ইকবাল ভাই বলেন।
ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমার যদি এই শুধুমাত্র এমপ্লয়মেন্ট থেকে ইনকামটা আসে আর কি, স্যালারি থেকে, সেই ক্ষেত্রে কি আমি রিবেটের সুবিধাটা পাবো, যে অবশ্যই 3%? আপনার আমি একটা বলি, একটু সামারাইজ করি। রিবেট পাইতে গেলে অবশ্যই আপনার ট্যাক্স আসতে হবে এবং ট্যাক্সটা মিনিমাম ট্যাক্সের উপরে গেলেই আপনি পুরোপুরি রিবেটের বেনিফিটটা পাইতে পারেন। কারণ আপনার মনে করেন 500 টাকা ট্যাক্স আসছে, কথার কথা, তাহলে আপনি মিনিমাম ট্যাক্সের আওতায় পড়ে গেছেন। তো জি সেই হিসাবে দেখা যায় আপনার রিবেট মনে করেন নিতে পারতেন কত বেশি, কিন্তু আপনার তখন দেখা যায় এই জিনিসের কারণে নেওয়া যায় না। এটাও আমি দেখাবো, আমি একটা কেসও করে রাখছি যে আপনি কখন রিবেটের প্রবলেমটা ফেস করতে হয়, কখন পাইতে পারেন না পাইতে পারেন। এটা নিয়ে ম্যাথও আছে আয়কর নির্দেশিকাতে, সেটাও আশা করি আমার ক্লাসের লিস্টে আছে, সেটা নিয়ে আলোচনা হবে, তখন বুঝতে পারবেন যে আসলে কখন পাইতে হবে। কারণ আপনি 3টা ক্রাইটেরিয়া চিন্তা করেন। নাম্বার 1 কি, আপনার ট্যাক্সেবল ইনকামে 3%। জি নাম্বার 2 কি, ইনভেস্টমেন্ট যেটা 15%। করছেন তার হচ্ছে 15%। নাম্বার 3 10 10 লাখ লাখ। এখন কথা হচ্ছে আপনি 3টা থেকে লোয়েস্ট হইলে পাচ্ছেন, কিন্তু যদি আপনার এটা লোয়েস্ট হইলো কিন্তু আপনার ট্যাক্স হচ্ছে মিনিমাম ট্যাক্সের ভিতরে থাকতেছে, তাহলে আর পাচ্ছেন না। তাই আপনি জি খেয়াল রাখতে হবে, ট্যাক্স যখন বেশি আসবে তখন কি আপনি এই প্ল্যানিং এ যাবেন। 5,000 টাকার উপরে যাচ্ছে, তখন হচ্ছে রিবেটেড বেনিফিটটা আপনি পাবেন। বুঝতে ওকে, পারছি ভাইয়া, থ্যাংক ইউ। প্রসিড হইলাম। তো এখানে দেখা যায় হচ্ছে আমরা যদি এখানে জাস্ট যদি আমরা একটা এমপ্লয়মেন্ট অ্যাড করি, আপনারা দেখেন বেসিক ইনফরমেশন গুলো থাকতেছে। এমপ্লয়মেন্ট টাইপ স্যার থাকতেছে। জি বলেন। স্যার ট্যাক্স রিবেট মানে কি স্যার? আচ্ছা, ট্যাক্স রিবেট মানে হচ্ছে ছাড়, আপনার ট্যাক্স থেকে হচ্ছে মুক্ত দেওয়া। রিবেট হচ্ছে ইংলিশ শব্দ, আবার বেটের ক্ষেত্রে একটা ভাষা আছে, এটা কি কারো মনে আছে? মকুব। না, আরেকটা সুন্দর কথা আছে, রেয়া। প্রণোদনা। প্রণোদনা? হ্যাঁ প্রণোদনা। ব্যাপারটা হচ্ছে রিয়া। এটা হচ্ছে যে কোন ইনভেস্ট করলে ওই ইনভেস্টমেন্ট এগেইনস্ট একটা পার্সেন্টেজ থাকে, ওই পার্সেন্টেজটা রিবেট পাওয়া যায় আর কি। এখন হচ্ছে আমি একটা মানে আপনাদের মাথায় কি এটা বলছে মানে ঘুরে যে রিয়াদটা সরকার কেন দিচ্ছে? এটা ইনভেস্টমেন্টে উদ্বুদ্ধ করার জন্য মেবি। আর কোনো আইডিয়া? ওই সেক্টরটা ডেভেলপ করার জন্য। আমার কাছে আপনারা যদি রিবেট গুলো অ্যানালাইসিস করেন দেখবেন সবগুলা দুই জায়গায় এক জায়গায় গেছে টাকাটা, 3টা জায়গায় আছে। মানে কোন কোন জায়গায় ইনভেস্ট করে আমরা রিবেট পাবো, একটা হচ্ছে ব্যাংকে টাকা যাচ্ছে, আরেকটা হচ্ছে শেয়ার মার্কেটে টাকা যাচ্ছে, আরেকটা হচ্ছে কোন কল্যাণের কাজে, যেটাকে পারপাস থাকে কল্যাণ। এই 3 জায়গায় মূলত টাকাটা যাচ্ছে। তাহলে ঘটনা কি হইলো, টাকাগুলো হচ্ছে ব্যাংকে যাওয়া মানে কি, ব্যাংকের ফ্লোটাকে ভালো রাখা। শেয়ার মার্কেটে যাওয়া কি, যে ইনভেস্টররা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে আর চোর টাইপের মালিকরা আসবে, ওখান থেকে হচ্ছে টাকাগুলো নিবে ভুয়া কোম্পানি দিয়ে, মানে এদেরকে ফতুর করতে পারবে। আপনি অবাক হয়ে যাবেন যে দুর্বল ব্যাংকগুলো, মানুষের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা রেখে সে এখন গরিব, 5,000 টাকা তুলতে পারে না। আপনার টাকা আপনি তুলতে পারেন না, তো ব্যাপারটা কিরকম হইলো? তো এইসব সেক্টর ডেভেলপ মূলত হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট, যেটা আপনি বলতেছেন যে ইনভেস্টমেন্ট, আসলে এটা ইনভেস্টমেন্ট না, এটা আপনার। কারণ ইনভেস্টমেন্ট আমরা বলতেছি, আমরা যদি মনে করি যে মাসে আমার ডিপিএস ইনভেস্ট করলাম এত টাকা সুদ আসছে, এটা না। ইনভেস্টমেন্টটা হয়তো যদি আপনি ক্রিয়েটিভ কোনো কাজ করতেন যেখানে এমপ্লয়মেন্টের সুযোগ থাকতেছে, অথবা সবাই মানে কারো কোনো কল্যাণের কাছে, এটা তো হচ্ছে না। আপনার টাকা ব্যাংকে রাখতেছেন, ব্যাংক কি হচ্ছে এটা দিয়ে ব্যবসা করতেছে, আর এই জিনিসগুলো কি হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেটের আওতায় নিয়ে আসছে। যাই হোক, এটা একটা সূক্ষ্ম পরিকল্পনা আছে যার জন্য হচ্ছে এরকম সুবিধা। তো দেখা যায় এখানে আসলাম, এখানে কিন্তু দেখেন এমপ্লয়মেন্টের মধ্যে একটা নতুন একটা অপশন ক্রিয়েট হয়েছে, শেয়ার হোল্ডার ডিরেক্টর। তো আগে দেখা যায় শেয়ার হোল্ডার ডিরেক্টর একটু ভিন্ন ছিল, এখন হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে টাকা পয়সা পাইলেও তাদেরকে এটা স্যালারি ইনকামের মধ্যেই পড়ে যাচ্ছে। তারপর এখানে হচ্ছে আপনারা যদি স্যালারি নিয়ে কাজ করেন, বেসিক ইনফরমেশনের জায়গা থাকবে। স্যালারি কিন্তু অনেকগুলো হেড আছে, আপনি যদি কোনো হেডের মধ্যে না পান তখন কিন্তু আপনি
আদার এই পেনি যদি অন্য কোনো হেডেও থাকে সেটা আপনি এখানে অ্যাটাচ করবেন। আরেকটা জিনিস, যেহেতু প্রাইভেট এমপ্লয়ি যারা আছে তাদের ইনকাম থেকে মানে স্যালারি ইনকাম থেকে যতটুকু টাকা পায় তার যেহেতু 1/3 অথবা 5 লাখ টাকা যেটা আছে সেটা যেহেতু বাদ যায়, সেই হিসাবে তার যত সোর্সে ইনকাম হোক না কেন সবগুলা জিনিসপত্র যোগ করে 1/3 অথবা 5 লাখ যেটা ছোট এটা হচ্ছে বাদ যাবে। আর সরকারিদের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী যারা আছে তাদের তো হচ্ছে বেসিক ইনকাম আর হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস, এই দুইটা ছাড়া বাকিগুলো হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত। মানে এই দুইটার উপরেই ট্যাক্স দিতে হয়। আবার ওরা কিন্তু আবার 1/3 এর যে বেনিফিটটা অথবা 5 লাখের যে বেনিফিট এটা পায় না, শুধু ওরা। আচ্ছা, স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি, যারা এই যে পল্লী বিদ্যুতে চাকরি করে মানে স্বায়ত্তশাসিত বা আপনার এই ডেস্কোতে বা ওয়াটারে চাকরি করে, হ্যাঁ, এদের ইয়েটা কি, ক্যাটাগরিটা কি হবে? এটা হচ্ছে আমরা যখন আরেকটা ক্লাস মানে 3 নাম্বার ক্লাস হয়তো খুব সম্ভব, ওখানে হচ্ছে এদের জন্য একটা এসআরও আছে। এসআরওতে যদি লিস্টের মধ্যে না পড়ে, যেমন অনেকগুলা সোনালী ব্যাংক আছে প্লাস অনেকগুলা লিস্টের নাম দেওয়া আছে বা ক্যাটাগরি ডিফাইন করা আছে, ওই লিস্টে যদি না পড়ে তাহলে সেই বেনিফিটটা পাবে না, ওই লিস্টে পড়তে হবে। তাই ওখানে হচ্ছে আপনারা মানে পুরো ডিটেলস দেখতে পারবেন, ওই এসআরওটা অ্যাটাচ করা আছে ইয়াতেও, আয়কর নির্দেশিকাতেও আছে। তখন আপনি আইডেন্টিফাই করবেন যে ও কি আসলে বেনিফিটটা পাচ্ছে অথবা পাচ্ছে কিনা। কারণ আমরা তো স্পেসিফিক নাম ধরে কাজ করতে পারবো না, আমরা সেক্টর ধরে কাজ করবো, সে ওই সেক্টরে সে বেনিফিটটা পাচ্ছে কিনা। তো এটা নিয়ে আলোচনা থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস আছে যেটা এগুলো সব সহজ, সবাই ফিল আপ করে ফেলবে সুন্দর করে স্যালারি সার্টিফিকেট দেখে দেখে। তাই আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, আমি আসলে কমপ্লেক্স জিনিস নিয়ে কথা বলা পছন্দ করি। এখানে আছে নন ক্যাশ বেনিফিট, যেটাকে আমরা আইনের ভাষায় হচ্ছে পারকুইজিট শব্দটা ব্যবহার করি। যেমন রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে এমপ্লয়ার যদি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন দেয়, সেক্ষেত্রে যদি এমপ্লয়ি যদি কোনো টাকা পয়সা না দেয় তাহলে সেটা কিন্তু আবার কারেন্ট মার্কেট রেটে এটা তার আবার ইনকাম হিসাবে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আছে অ্যাকোমোডেশন কনসেশনাল রেট, যদি দেখা যায় তাকে কোনো রিডিউস রেটে দেয় সেটাও কিন্তু কাউন্ট হবে, সেটা আমরা স্যালারিতে যখন আমরা ডিটেলস দেখবো তখন আলোচনায় থাকবে। ভেহিকল ফ্যাসিলিটি দিলে, তো ভেহিকল ফ্যাসিলিটি দিলেও সেটা ভেহিকলের ক্যাটাগরি অনুসারে আলাদা করে দেখা যায় ট্যাক্সের একটা ব্যাপার, ইনকামের একটা ব্যাপার চলে আসে। আদার নন ক্যাশ বেনিফিট, মনে করেন এই এমপ্লয়ি হচ্ছে ক্যাশে স্যালারি পায় কিছু নেয়, যেটা আমরা অনেক সময় আন্ডার টেবিল বলি বা বিভিন্ন বিষয় বলি, তো সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে তার ইনকাম হিসেবে। তারপর আমরা এদিকে আসলাম যে আমরা যেহেতু সিলেক্ট করছিলাম একটা রিবেটের একটা অপশন, তো সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এখানে যদি আপনার যে কোনো ক্যাটাগরি থাকে এখানে সিলেকশন করলে দেখতে পাচ্ছেন ডিপোজিট পেনশন স্কিম আছে, অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, আদার গভর্নমেন্ট সিকিউরিটি আছে, এরকম করে হচ্ছে অনেকগুলো জায়গা আছে যেখানে স্পেসিফিক করে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রিবেটের একটা ব্যাপার থাকে। মানে এইসব সোর্সেই ইনভেস্টমেন্ট করলেই আপনি রিবেট পাইতে পারেন, আদারওয়াইজ আপনি পাচ্ছেন না। এর মধ্যে মোস্ট কমন থাকে পেনশন স্কিম থাকে, গভর্নমেন্ট সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্র অনেকে করে, আর কোম্পানিতে যারা চাকরি করে তাদের দেখা যায় হচ্ছে এফডিআর মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা থাকে। তারপর রিকগনাইজ, এখানে দুইটা পার্থক্য আছে, একটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা হচ্ছে সরকারি চাকরিজীবীরাই মূলত এটা পায়, আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হচ্ছে প্রাইভেট এমপ্লয়ি যারা আছে তাদের জন্য এই ফান্ডটা অ্যাপ্লিকেবল। তারপর অনেকে অ্যাপ্রুভ সুপার এনশন ফান্ড থাকে, যদি অনেক কোম্পানিতে কম, গ্রুপ ইন্স্যুরেন্স থাকলে সেটা দেখা যায় এটার বেনিফিটটা পাবে। জাকাত তহবিল আছে, আর ইউনিভার্সাল পেনশন স্কিম যদিও সরকার চেষ্টা করছিল কিন্তু জানি না এটার পারপাস কি হয়, এখানে দিলে আপনি রিবেট পাচ্ছেন। এটার পর আমরা হচ্ছে এখানে দেখবো যে একটা এক্সপেন্ডিচার ডিটেলস ব্রেকডাউন আছে। যেমন এটাকে বলা হয় আইটি10 বিবি। আইটি10 বিবি এটা তো হচ্ছে এক্সপেন্সের, এবং আইটি10 বিবি হচ্ছে জীবনযাত্রার মান নিয়ে বলা হয়, আর আইটি10 বি হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিস এর বর্ণনা দেওয়া হয়। তো এখানে হচ্ছে আপনারা যে ডিটেলস গুলো দেখতে পাচ্ছেন
যে আমাদের এইসব ক্ষেত্রে আপনারা ফুড হাউস নেন, এগুলো জাস্ট একটা যতটুকু হয় সেটাকে হচ্ছে আপনারা অ্যাটাচ করবেন। এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা, যে আপনার যদি কোনো কারণে ওই ফিনান্সিয়াল ইয়ারে কোনো ট্যাক্স পেড করে থাকেন, যেটাকে আমরা সোর্স ট্যাক্স বলি অথবা অ্যাডভান্স ট্যাক্স বলি, এইটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। মানে আপনি যেটা ভুল করবেন সেটাকে আমি ফোকাস করতে। এগুলো আপনি দেখতে পাচ্ছেন, শিক্ষা বাবদ কত দিয়ে দিলেন, হাউস হোল্ডে ইউটিলিটি কত দিয়ে দিলেন, কিন্তু এইটাই অনেকে ইগনোর করে বা মনে থাকে না বা বুঝে না, চেনা তখন। পেমেন্ট অফ ট্যাক্স, সারচার্জ, আদার, এই দুইটার একটা যাই দেওয়া হয়, এটা কিন্তু এখানে আপনার আইটি 10B তে বিবিতে চলে আসবে। এছাড়াও যদি আপনি এনভায়রনমেন্টাল কোনো সারচার্জ দেন তো সেটাও কিন্তু এখানে চলে আসতেছে। আবার যদি আপনি পার্সোনাল লোনের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট পেমেন্ট করেন, তো কিছু বলবেন? স্যার এই যে এটা একটু দেখান তাহলে, ট্যাক্স চার্জ ইটিসি পেড ডিউরিং ফার্স্ট মে, এটা যদি একটু আবার রিভাইজ করে রিসাইট করতে। এটা স্যার এই যে ট্যাক্স চার্জেস ইটিসি পেড ডিউরিং 1 জুলাই 2020। আচ্ছা, এটা বলতেছি, এটা হচ্ছে প্লিজ প্রশ্ন করার পর। তো এটা আমরা ট্যাক্স চার্জ, এখানে একটা পেড ডিউরিং, যেহেতু এটা আমরা ফিনান্সিয়াল ইয়ার 24-25, আমাকে মিউট করতে হয়। 24-25 যেহেতু ফিনান্সিয়াল ইয়ারটা, এখানে যদি আপনি কোনো অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকেন অথবা সোর্সে কোনো ট্যাক্স দিয়ে থাকেন অথবা সারচার্জ দিয়ে থাকেন, সারচার্জ কি এগুলো আমরা আরো বলবো। সারচার্জ হচ্ছে সম্পত্তির উপর ট্যাক্স। এখন প্রশ্ন হতে পারে, হ্যাঁ বলেন। হ্যাঁ, সাপোজ ধরেন আমার একটা পোস্ট অফিসের সেভিংস একটা ইনস্ট্রুমেন্ট আছে, এখন ওইখান থেকে যখন টিডিএস টা কাটে, এটার এগেইনস্টে তো আমাকে কোনো সাপোর্টিং দেয় না, জাস্ট স্টেটমেন্ট থাকে। তো ওই খরচটা কি আমি এখানে দেখাচ্ছি, এখানে তারপরে এটা আমার রিবেট নিতে পারবো? হ্যাঁ, আপনার যেহেতু ওখানে যে স্টেটমেন্টে টাকার উৎস থাকে, মানে লেখানো থাকে যে এত টাকা ট্যাক্স থাকে, এত টাকা, তাহলে ক্লেম করতে পারবেন। তো ক্লেম করতে হলে তো আপনার ওই নাম্বার দিতে হয়, ওইটা তো স্পেসিফিক আমি তো দেখাবো কিভাবে ক্লেম করতে হয়। আমি সবগুলা হেডে আপনি ইন্ট্রোডাকশন দিয়ে রাখবো, তারপর যখন আমরা ক্লেম ট্যাক্সে যাব তখন যদি আপনার প্রশ্নের অ্যান্সারটা, মানে তখন প্রশ্নটা করলে আপনাকে দেখাইতে পারবো আর কি। জি জি জি, আমরা আর সামনে প্রসেস হইলে। তো এখানে এটাই বললাম যে আপনি ভুলে যাবেন যেটা এই জিনিসটা। জি ভাই। ভাই মাইক্রোফোন অন করা কারো, ওই যে নয়েজ আসতেছে। হ্যাঁ প্লিজ মাইক্রোফোনটা মানে সময় আমার এত করে বলতে হয়, আপনারা এটাই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, যেটা আমি বললাম মানে এই অংশটাতে হচ্ছে আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে আপনাদের খেয়াল করে দিতে হবে। তারপর হচ্ছে এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এই ইনকাম ইয়ারটা যাবে না, মানে ধরেন 23-24 চলে গেছে, তখন কিন্তু আপনি আরেকটা ট্যাক্স দিবেন না, ওই 173 ধারা অনুসারে 173, এটা কিন্তু আপনার পরবর্তী ফিনান্সিয়াল ইয়ারের এক্সপেন্স আছে, এটা কিন্তু এর পরেটা গিয়ে গিয়ে আবার দেখাইতে পারবেন, মানে ওরকম একটা ব্যালেন্সিং করতে হয়। তারপর আপনার যদি পার্সোনাল লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট, এটা কিন্তু প্রুফ করা কঠিন যে আপনি পার্সোনাল লোন নিছেন, সেটার ইন্টারেস্ট এটা প্রুফ করা কঠিন। তারপরেও যদি এনজিও বিভিন্ন ডকুমেন্ট দিয়ে থাকে তাহলে সেটাও এক্সপেন্স হিসাবে দেখাতে পারবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সারচার্জ, এটা হচ্ছে যাদের গাড়ি টাড়ি আছে বা আদার্স কোনো ইস্যু থাকে তাদেরকে কিন্তু আবার একটা এক্সট্রা চার্জ দিতে হয়। তো আমি এখানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সারচার্জের ব্যাপারটা ছিল হচ্ছে যে এখানে যদি হচ্ছে সম্পত্তির উপর ট্যাক্স, অনেক সময় বলা যায় সম্পত্তির উপর ট্যাক্স কিভাবে, আমরা জানি আপনার নেট অ্যাসেট যদি 4 কোটি টাকার উপরে চলে যায় তখন কিন্তু আপনার 10%, 15%, এইভাবে প্রায় 35% পর্যন্ত স্ল্যাব আছে। তার মানে আপনি যে সম্পদ বাড়াবেন বা সম্পদ হইছে, ইনকামের উপর তো ট্যাক্স দিচ্ছেনই, আবার সর্বোচ্চ 35% ট্যাক্স আপনি আবার সম্পদের উপরও দিচ্ছেন। এটা কিরকম করে হয় সেটা ক্যালকুলেশনটা হয় হচ্ছে, আপনার যত টাকা ট্যাক্স আসবে এই ট্যাক্সের উপর কিন্তু আপনার যদি 4 কোটি টাকার উপর হয়, 4 থেকে তখন হচ্ছে দেখা যায় 10% দিয়ে শুরু হয়, মানে ট্যাক্স যত আসছে তার 10%। তো এইটুকু হচ্ছে আপনারা যখন জিনিসগুলো হচ্ছে অ্যাটাচ করবেন, করার পর দেখা যায় হচ্ছে আপনি দেখা যায় এখানে হচ্ছে মানে আপনার জীবনযাত্রা ব্যয় টোটালটা চলে আসবে।
এটা হচ্ছে IT10B। IT10Bটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানেই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কনফিউজ ক্রিয়েট হয়। তো এখানে যে কাজটা করতে হয় আমাদের, আপনারা যদি এখানে দেখেন যে যদি আমরা 24-25 সালে যদি আমরা অনলাইনে রিটার্ন সাবমিট করি, তখন দেখা যায় ইম্পোর্ট অ্যান্ড অটো দেখা যায় ইম্পোর্ট করা একটা ডাটা আসতো। আমাকে কি বলছে, নো সাবমিশন ফাউন্ড ফর অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। আমার এখানে কোনো সাবমিশন ছিল না। যদি আপনার আগেরটা যদি সাবমিট করা থাকে, তখন দেখা যায় এই ডাটাগুলো হচ্ছে আপনারা অটো নিতে পারেন। তো অটো যদি আমরা ডাটাগুলো নেই, তাহলে আমাদের জন্য একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আমাদের যেগুলো সম্পদ মানে অ্যাসেট লায়াবিলিটিসের যে অংশটা এডিট করার প্রয়োজন হয়, ওইটুকু শুধু আমরা এডিট করব, আর বাকিটা হচ্ছে আমাদের এডিট করার প্রয়োজন লাগতেছে না। তো এখানে আমরা ইন্ট্রোডাকশনে বলি, এটার হচ্ছে পার্ট আছে। দেখেন আমরা এখানে যদি বর্ধিত করি, প্রথম হচ্ছে অ্যাসেট, এটার নামই হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিস। আপনারা যারা অ্যাকাউন্টিং এর ব্যাকগ্রাউন্ড, আপনারা ভালো করে জানেন যে অ্যাসেট এবং লায়াবিলিটিস এর প্রয়োগটা। তো অ্যাসেট এন্ড লায়াবিলিটিস হচ্ছে আমরা জানি, আমরা যদি হিসাব সমীকরণ নিয়ে কথা বলি, তো সেখানে দেখা যায় আমরা A ইকুয়াল টু L প্লাস OE এই জিনিসটা সমান হইতে হয়। কিন্তু এখানে পুরোটা আমাদের অ্যাকাউন্টিং সমীকরণ ব্যবহার করছে এরকম না, কিন্তু আমাদের সম্পদ এবং দায় এই জিনিসটা হচ্ছে মিলতে হবে। কারণ আপনার যতটুকু সম্পদ আছে ততটুকু দায় হতে পারে, এর থেকে বেশি তো হতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের, আমরা যদি এখানে একটা একটা করে বলি, প্রথম হচ্ছে আপনার অ্যাসেটের ক্ষেত্রে বিজনেস ক্যাপিটাল। তো বিজনেস ক্যাপিটালের ক্ষেত্রে আপনি দেখেন অনেকগুলো জিনিস থাকে, কারণ আজকে জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিব, কালকে হচ্ছে সবগুলো ফিল আপ করে ইনশাল্লাহ দেখাবো। তো ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি, আপনি যদি ডিরেক্টর হন অর্থাৎ লিমিটেড কোম্পানিতে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, তখন কিন্তু এইখানে এই ক্যাপিটাল হিসেবে দেখাইতে হবে। তারপর যদি আপনি মনে করেন যে আপনার ডিরেক্টর না, আপনার বিজনেস ক্যাপিটাল আছে আদার দেন ডিরেক্টর শেয়ার হোল্ডিং ইন লিমিটেড কোম্পানি, অর্থাৎ লিমিটেড কোম্পানিটাকে একটু হাইলাইটস করে দেখা হয়, কারণ এখানে হচ্ছে অনেক কিছু আছে যেটা আমরা এখানে বলা যায় না। তারপর হচ্ছে ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, আপনার পার্টনারশিপ ফার্মে যদি থাকে, সাধারণত হচ্ছে এই তিনটা জায়গাতেই বিজনেস ক্যাপিটাল তাকে যদি আমাদের থাকে, তাহলে এটা কি করতে হবে, এইগুলোতে আমাদের সিলেকশনে দিতে হবে। তারপর হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি আছে আর এগ্রিকালচার প্রপার্টি, এটা আমরা সবাই জানি, যদি চাষবাস হয় তাহলে সেটা এগ্রিকালচার প্রপার্টি হবে, আর যদি চাষবাস না হয় তাহলে সেটা নন এগ্রিকালচার প্রপার্টি হবে। ফিনান্সিয়াল অ্যাসেট, এর মধ্যে যদি আমরা ক্লিক করি দেখবেন অনেকগুলো অপশন চলে আসতেছে, কারণ আমাদের ম্যাক্সিমাম হচ্ছে এই অ্যাকশনেই কাজ থাকে। অনেকে দেখা যায় হয়তো শেয়ার আছে, ডিবেঞ্চার আছে, বন্ড সিকিউরিটিজ, ইউনিট সার্টিফিকেট আছে। জি বলেন ভাইয়া। আমি 24-25-এ ই রিটার্ন অনলাইনে দিয়েছি। এখন সাপোজ লেটস সে আমার একটা ভিউ অ্যাকাউন্ট ছিল, তো আমি এটা এখানে দেখাইছি। এখন আমি ভিউ অ্যাকাউন্টটা অফ করে দিয়েছি, তাহলে কি এটা আমি যখন অটো ফিল্ডে দিব এখানে চলে আসবে, আমি এখান থেকে ডিলিট করে দিব টোটালটা? অবশ্যই। আপনার যদি এখন না থাকে মানে তখন আপনি দিছেন ছিল, এখন নাই মানে আপনি রিমুভ করে দিবেন। আচ্ছা, আর যদি নতুন কোনো কিছু অ্যাড হয় তখন কি ওইটার এই ক্লোজিং ব্যালেন্সটা শুধু খালি অল্টার করে দিব, নতুন যেটা প্লাস হয়েছে খালি প্লাস অ্যামাউন্টটা লিখে দিব ওইটার সাথে? মানে আমি বলতে চাচ্ছি প্রিভিয়াস ধরেন সাপোজ আমার একটা ডিপিএস ছিল 5,000 টাকা, এখন এটা প্লাস হয়ে এই বছর হয়েছে ধরেন 10,000 টাকা, তখন এই 5,000 টাকাটা আমি অল্টার করে 10,000 করে দিব, তাই তো? ইয়েস, কারণ ওখানে আপনি খেয়াল রাখতে হবে ডিপিএস হোক, ব্যাংক স্টেটমেন্ট হোক, ক্লোজিং ব্যালেন্সটাই আপনি দেখাবেন, কারণ ওইটাই তো আপনার আছে এখন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে সঞ্চয়পত্র। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সঞ্চয়পত্র সার্ভার কিন্তু ই রিটার্ন সার্ভারের সাথে অটো কানেক্টেড। এখানে যখন আপনি সঞ্চয়পত্রের নাম্বার দিবেন, তখনই দেখা যায় সুন্দর করে হচ্ছে আপনি আমার ট্যাক্স ক্লেম করলে গিয়ে দেখবেন ওখানে আপনি কত ইন্টারেস্ট পাচ্ছেন আর কত টাকা হচ্ছে আপনি ইন্টারেস্ট পান নাই, সেটা কিন্তু ওখানে চলে আসবে। এর জন্য হচ্ছে আপনার যে খেয়াল রাখতে হবে, যদি কালকে ক্লাসের জন্য ইনশাআল্লাহ যদি কারো কোনো সঞ্চয়পত্র থাকে পাবলিকলি শেয়ার করতে চান, নাম্বারটা দিবেন, দেখাবো যে আসলে এটা সার্ভারটা কানেক্ট হয়েছে। এরকম করে যে সবগুলা কানেক্ট হয়ে যায়, মানে আপনার মনে করেন এনআইডি দিলাম, আমার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা যে অটো কানেক্ট হয়ে যায়, মানে বুঝেন অবস্থাটা কি হবে। জি বলেন। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন, যে সঞ্চয়পত্রের থেকে যে সোর্স ট্যাক্সটা ডিডাকশন করা হয়,
যেমন ধরেন ওর একটা স্ল্যাব আছে যে ট্যাক্স কর্তনের ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত মনে হয় 5%, বা তার উপরে গেলে মনে হয় 10%, এরকম। তো এখন একটা পিরিয়ড পর্যন্ত তার 5 লাখ পর্যন্ত লিমিট ছিল, সে 5 লাখ কাটছে, 5 লাখের 5% হারে কাটছে। পরে যখন ওই স্ল্যাবটা ক্রস করছে তখন গিয়ে ওই পিরিয়ডটাতে 10% কাটলো। কিন্তু ফাইনালি কি তাকে ওই সারা বছরে টোটাল অ্যামাউন্টের উপরে কি 10% হিসাবে ট্যাক্স গণনা করা হবে, নাকি যখন যেটা কেটে ফেলছে ওইটাই তার ফাইনাল ট্যাক্স? আমি বলি এটা নিয়ে, আমি বলতে চাচ্ছিলাম আগে, সেটা হচ্ছে আমি একটা মানে সঞ্চয়পত্র নিয়ে আসলাম। ওখানে মনে করেন ব্যাংকের যে স্টেটমেন্ট দিছে ওইটা আমাকে দেখাচ্ছে 300 টাকা বা 400 টাকা টিডিএস কাটছে। তো সেখানে প্রফিটও দেখালো এইটা। তো যখন আমি হচ্ছে সঞ্চয়পত্রের নাম্বারটা দিলাম তখন দেখা যায় এখানে যত টাকা লাভ দেখাচ্ছে আর যত টাকা ইন্টারেস্ট দেখাচ্ছে মানে টিডিএস দেখাচ্ছে ওইটার কোনো মিল নাই। ওখানে কিন্তু আমাকে দেখাচ্ছে টিডিএস এর পরিমাণ বেশি আর লাভের পরিমাণও বেশি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এটা সঞ্চয়পত্র অটোফিল, সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট কত থেকে কত এগুলো হচ্ছে আমাদের দরকার নাই। আপনি যখন এটা সঞ্চয়পত্রের নাম্বার দিয়ে ট্যাক্স ক্লেম করবেন তখন ওখানে দেখবেন প্রফিট কত আসতেছে, ট্যাক্স কত আসতেছে, আপনি ওইটাই ক্লেম করবেন। আর অ্যামাউন্টটা যখন যদি সার্টিফিকেটের সাথে না মিলে তখন হচ্ছে আপনি ওখানে যেটা দেখাচ্ছেন ক্লেমের ক্ষেত্রে সেইটা কিন্তু আপনি আবার এডিট করে নেবেন। তাহলে জিনিসটা হয়ে গেল। কারণ এটা ক্যালকুলেশন অনেক সময় মিলে না, কারণ ট্যাক্স কিভাবে কাটবে আপনি সেটা কি আমার এডিট করার সুযোগ আছে? বুঝি না ভাই। আমার প্রশ্ন হলো, সেটা কি এডিট করার সুযোগ আছে? না, আপনি ওই যেটা ফিগারটা ওই কম বেশি সার্ভারে করা কি আমার? সার্ভারে যেটা দেখাচ্ছে আপনি এটাই করতে হবে। এটা না করলে কি হবে আপনি দেখেন, মনে করেন আপনার সার্ভারে টিডিএস বেশি দেখাচ্ছে, বেশি দেখাচ্ছে মানে হচ্ছে আপনার সঞ্চয়পত্রে লাভ বেশি হয়েছে। এখন যদি লাভ কম দেখান, আপনার রিটার্নে সার্টিফিকেট যদি কম দেখাচ্ছে তাহলে তো আপনি ট্যাক্স ক্লেম বেশি করতেছেন, প্রফিট কম দেখাচ্ছেন, সেটা তো আপনারই লস। তার মানে ওখানে যেটা আছে আপনি এটাই দিবেন। আর যদি উল্টা হয় যদি উল্টা দিতে হবে, কারণ পরবর্তী বছর কি অ্যাডজাস্ট হবে। তাহলে সার্ভারের না, সাথে তো মিলবে না কেন? এটা তো অ্যাকচুয়ালি মিলার কথা, তাই না? উল্টা বলতে সার্টিফিকেটে যে পরিমাণ দেখাচ্ছে কিন্তু এখানে যখন আমরা ফিগার দিচ্ছি তখন বেশি দেখাচ্ছে, তখন কি করব? তো ওইটা আপনার ওইটা দিতে হবে, কারণ সার্ভারে তো ওইটাই তো ফাইনাল, আপনাকে ওইটা না দিয়ে তো আপনি পারবেন না। ভাইয়া তাহলে কি এখানে সার্ভার যেটা বেশি হচ্ছে কেন? বেশি কম বেশি হচ্ছে কেন? সিস্টেমে তো যেটা থাকবে ওইটাই আসবে, অটো চলে আসবে। এটা কম বেশি হওয়ার মূল কারণ হচ্ছে আগের বছর হয়তো দেখা যায় আপনার ওই টিডিএস কম কাটা হয়েছে, এবার বেশি কাটছে। কারণ আপনি দেখেন যে জায়গায় টিডিএস এর কথা আমি যেটা বললাম মানে প্র্যাকটিক্যালি টিডিএস কাটছে কত, আমার কাছে এখানে সার্টিফিকেটটা আছে, মাত্র ইন্টারেস্ট অ্যাপ্লাই করছে আমাকে বলতেছে এটাতে ওই পিরিয়ডের মধ্যে ইন্টারেস্ট অ্যাপ্লাই করছে মাত্র ধরেন 37 টাকা ক্রেডিট হয়েছে, এই জন্য টিডিএস কাটছে 6 টাকা। বা এটা আমি ব্যাংকের স্টেটমেন্টে দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেওয়ার পর দেখি আমার 500 না মানে তার থেকে বেশি টিডিএস কাটছে। আর এখানে লাভ যেটা দেখাচ্ছে এটা থেকে অনেক বেশি দেখাচ্ছে আমার লাভ। তো সেই ক্ষেত্রে যেটা মানে ওদের সার্ভারে যেহেতু এটা সঞ্চয়পত্র তো আলাদা সার্ভার মানে ওইটা মেনটেন করে, তো সেই হিসাবে ওদের জিনিসটা আমার ফাইনাল ধরতে হয়, কারণ আমরা তো সব বছরের ডাটা নিয়ে বসি নাই। তাই এটা নিয়ে আমার কাছে মনে হয় না কনফিউজের ব্যাপার, কারণ আপনারা যেহেতু এটা আমি আগেই বলছি সার্ভারের সাথে কানেক্টেড, ওইটাই আমাকে ফাইনালি কাউন্ট করতে হবে, না ট্যাক্স ক্লেম করলেও কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, এখনো জয়েন সবাইকে বলি আপনারা হচ্ছে জয়নিং এর যে টাইমটা থাকে ওই টাইমে জয়নিং করে ফেলবেন। করে যদি আপনার অন্য কাজ থাকে জয়নিং করার পর হচ্ছে অন্য মানে সাথে সাথে আরেকটা কাজ করেন, কারণ এতে কি হয় যে বারবার মানে দেখতে হয়, আবার কেউ মেসেজ করে জয়নিং হচ্ছে না, তো এটা ডিস্টার্ব হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। আচ্ছা, সঞ্চয়পত্রে এটাই বললাম কারণ আমি আগেও শুরুতে এই জিনিসটা বলছি, যখন হচ্ছে মানে আমাদের দুইটা জিনিসের মধ্যে পার্থক্য হয় তখন যেটা ট্যাক্স বেশি আসতেছে ওই জিনিসটাকে আমাদের রাখতে হবে সেফ জোনের জন্য। আর যেহেতু এটাকে সার্ভারে কাউন্ট করতেছে, ওরা ওদের মতো করে হিসাব করতেছে, আর তাই ওইটাই আমাদের দিতে হবে, আর না দিলেও ট্যাক্স ক্লেম আর হচ্ছে গিয়ে প্রফিট দুইটার মধ্যে সমস্যা হয়ে যাবে। তারপর হচ্ছে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট, এটা এখনো সার্ভারে কানেক্ট হয় নাই, মানে এটা ওই রকম যে নাম্বার দিলে হয়ে যাবে। হ্যাঁ ভাই, ক্লাস রেকর্ড দেওয়া হবে, ক্লাস শেষে আমি ইনশাল্লাহ ভিডিও এডিট করার পরে সাধারণত আমি দিয়ে দেই ক্লাস রেকর্ড প্লাস
ম্যাটেরিয়াল ক্লাস শেষে দিয়ে দেই যদি থাকে। যেমন আজকে ক্লাসে কোনো ম্যাটেরিয়াল নাই, কালকে ক্লাসে থাকবে না, পরে থেকে থাকলে সেটা দিয়ে দিব। আর হচ্ছে ভিডিওটা হয়তো রাতে 12টা-1টা হয়ে যায়, মানে আমি চেষ্টা করি ওই দিনের ওই দিন শেষ করতে, কারণ পরের দিন আমার হাতে সময় থাকে না। সো ধৈর্য ধরেন, এই সব রেকর্ড হচ্ছে। আজকে বাচ্চাদের সাউন্ড গুলো বেশি হয়ে যাচ্ছে রাস্তাতে, এরা এত বেশি এনজয় করতেছে। আচ্ছা, তারপর ফিক্সড ডিপোজিট এবং টার্ম ডিপোজিট এটা এখনো মানে ওইরকম সার্ভার কানেক্ট হয় নাই, যার জন্য হচ্ছে আপনি যেটা মানে আপনার স্টেটমেন্টে দেখতেছেন সেটা দিয়ে ওইটা কি আপনি ক্লেম করবেন, সেখানে যা আপনার যেটা মানে যে তথ্যগুলো চাই সেই তথ্যগুলো ওখানে দিতে হবে, মানে ক্লেমের ক্ষেত্রে যেটা দেখায় আমি দেখাবো পরে। তারপর হচ্ছে ডিপিএস ও আমরা জানি একই ধরনের ক্যাটাগরি, অন্য কাউকে লোন দিলে প্রভিডেন্ট ফান্ড, আদার ফান্ড এগুলো থাকলে এখানে দেখাইতে হবে। তারপরে এখানে কিছু স্পেসিফিক অ্যাসেট থাকে, যেমন গোল্ড, ডায়মন্ড, জাম, এগুলো মানুষ এত বেশি দেখায় আসলে রিয়ালের সাথে কোনো মিলই থাকে না। তো দেখা যায় আপনার যেটা অ্যাকচুয়াল ভ্যালুটাই দেখাবেন, ফার্নিচার আদার অ্যাসেট যাই থাকে। এখানে একটা প্রশ্ন থাকে, কেউ বলে, আমার ফ্রেন্ড কয়েকদিন আগে কল দিয়ে বললো যে ফার্নিচারের ক্ষেত্রে বা মোবাইলের ক্ষেত্রে সেটা কি ডেপ্রিসিয়েশন ভ্যালু দেখাবে কিনা। তো এখানে একটা আইনের ব্যাখ্যা হচ্ছে, আপনি যে ফার্নিচার বা নিজস্ব ব্যবহৃত কার, এই জায়গাগুলো হচ্ছে আপনার মানে বিক্রি করলেও এটা ট্যাক্সেবল হচ্ছে না, মানে ক্যাপিটাল গেনের আওতায় যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কমায় দেখাতে পারেন, বেশিও দেখাতে পারেন, কারণ বেচলে আপনি সোর্স অফ ফান্ডে অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যায় আপনার যদি মানে কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, ট্যাক্স যেহেতু কোনো ইম্প্যাক্ট হচ্ছে না, সেক্ষেত্রে এটা কোনো মানে কোনো বিগ ইস্যু না, আপনি যেভাবে দেখাতে চান সেটা দেখাতে পারবেন। জি বলেন। আমার প্রশ্নটা হলো যে এই যে আমার ব্যবহারযোগ্য জিনিস যেমন গোল্ড, ফার্নিচার, এটা বিক্রি করলেও যেহেতু ট্যাক্স যোগ্য হবে না, এটা আমি কোন ধারাতে পাবো? এটা কোন ধারাতে পাবেন? আচ্ছা, এই মুহূর্তে আমার ধারা মনে নাই, কিন্তু ইয়াতে পাবে, মানে পাওয়া থেকে কথা বলছি। পাবে কোথায় কি বুঝি না? ক্যাপিটাল গেইনের মধ্যেই আছে যে ব্যবহৃত যদি কোনো সম্পদ বিক্রি করে। এখন সেকশনটা অলরেডি মানে একদম ইয়াতে মনে নাই। তো ওই যে বাইরেটা বললো ক্যাপিটাল গেইনে গেলে আপনি এটা পাবেন, এটা তো দেখতে পাবেন অথবা আইকন নিতে শিখে আছে। আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো কি, এই যে গোল্ড টোল্ড, ফার্নিচার, এগুলো আগের বছর তো অনেকে আপনার মানে ডাইরেক্ট ফাইল জমা দিয়েছে। এই বছর এইখানে তো তাহলে নতুন করে আগের বছরের ফাইলেরটা দিবে, না অ্যাড করলে নতুন কোনো অ্যাড করা যাবে বা করা যাবে? আগেরটা তো দিবেনি, যদি অ্যাড হয় অ্যাড করবেন, কারণ মেসেজ যদি চেঞ্জ না হয় যেটা থাকে এটা তো রাখতে হবে। আচ্ছা, যদি অ্যাড করি তাহলে এখানে আবার ওই ট্যাক্স রিবেটের একটা কোনো কোশ্চেন আসবে নাকি, বা ট্যাক্সের? এগুলোতে তো রিবেট নাই ভাই, মানে ট্যাক্সের একটা কোশ্চেন আসতে পারে, তাই তো? ট্যাক্সের পোর্শন আসবে না তখন যখন হচ্ছে এটার সোর্স অফ ফান্ড থাকে, আপনার টাকা থাকতে হবে কিনতে গেলে। আচ্ছা, ঠিক আছে, তাছাড়া কোনো সমস্যা নাই, কিন্তু এটা যতটুকু আছে ততটুকু দেখানো উচিত। তারপর এখানে হচ্ছে দেখা যায় ক্যাশ ইন হ্যান্ড, এটা একদম আমরা যেটা করি ব্যাংকের সব ডাটা দেওয়ার পর এখানে কিন্তু ব্যাংকের অপশন আছে, একটা একটা করে কিন্তু ব্যাংক এডিশন করা যাবে, সব তথ্য দিতে হবে যাই থাকে আপনার। এই যে এখানে কিন্তু একটা ইম্পোর্ট ফ্রম ইনকাম, যদি আপনি ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখায় থাকেন, মানে ওখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট সব ডিটেলস থাকে, এখান থেকে কিন্তু আপনি ক্লিক করলে চলে আসবে। আমাকে কি বলতেছে, নাই আমার কোনো ডাটা পাই নাই, কারণ আমি তো দেই নাই, পাবে কিভাবে? টাইম বললে তখন কিন্তু আপনি এটাতে ক্লিক করলে ও ডাটা অটো নিয়ে নেবে, মানে এখানে আবার এই যে টাইপ কি, আবার দেখা যায় ব্যাংকের নাম, এগুলো লেখার দরকার নাই, কার্ড নাম্বার লেখার দরকার নাই, এগুলো ওখান থেকে চলে আসবে। তারপর হচ্ছে একদম লাস্টে যেটা আমরা মিলাইতে গিয়ে একটু এপাশ ওপাশ হচ্ছে আমাদের। জি বলেন। আচ্ছা, ধরেন একজনের একটা ধরেন 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো ওনার যে ইনকামটা, উনি একটা এমপ্লয়ি, একটা প্রাইভেট অর্গানাইজেশন আছে, তো ওনার স্যালারি অ্যাকাউন্টে ঢুকে। এখন এইখানে কি ব্যাংক অ্যাকাউন্টে কি শুধু যেটা স্যালারি ইনকাম এটা এখানে দেখাবে, না আদার যে পার্সোনাল নরমাল সেভিং যেটা এগুলো এখানে অ্যাড করবে, বা অ্যাড করলে এখানে কি ফিরতে হবে? যত ধরনের ব্যাংক আছে সব দেখাইতে হবে। নরমাল যে ট্রানজাকশন গুলো আমরা সাপোজ আমি ইনকাম হিসাবে শো করি না, অন্য ট্রানজাকশন ক্যাশ ডিপোজিট উইথড্র অ্যাজ ইউজুয়াল হয়, বাট এটা ইনকাম হিসাবে হবে না, তখন কি আমরা এগুলো দেখাবো? দেখালে তো আমাকে ট্যাক্স দিতে হবে। দিবেন না কেন আপনি ওখানে? তাহলে এই যে যখন আপনি ওই রিটার্ন গুলোকে ইয়া করে ফেলবে, অ্যাটাচ মানে ব্যাংক গুলোকে অলরেডি এনবিআর বলতেছে যদি
আমি একটা যতটুকু শুনছি ইন্ডিয়া তো এটা অ্যাটাচ করা, তো তখন আপনি হাইড করবেন কেমনে? মানে এটা হচ্ছে ডিসক্লোজ করা হচ্ছে বেটার, কারণ আপনাকে তো সবগুলা ট্র্যাকে আনতেছে এই কারণে যাতে আপনি কোনোভাবে ইনকাম হাইড না করতে পারেন। মানে এনআইডিটা যখনই ইনপুট দিবে ওই এনআইডির এগেইনস্টে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সব সিস্টেমে চলে আসবে, তাই তো? হ্যাঁ, এখন তো ওরা চাইলে 1 মিনিটে আপনার জিনিসগুলো দেখতে পারে, কিন্তু এখন এতটুকু তো যায় নাই। কিন্তু যখন সার্ভারের সাথে অ্যাটাচ করবে তখন তো আর লুকানোর রাস্তা নাই। কিন্তু ভাইয়া এটা তো আসলে বেসিক্যালি ধরেন আমিও তো অনেক হ্যান্ডেল করি অ্যাকাউন্ট, অনেক আছে যারা বিগ বিগ ক্লায়েন্ট যারা অনেকে টাকা পয়সা রাখে, এটা দেখায় না, হিডেন করে, তখন তাদের ক্ষেত্রে আসলে এটা কি হবে? বিপদে পড়বে। আমি একটা কথা বলি, একটা কেস আমার ক্লায়েন্ট এরকম ছিল। মনে করেন 10 বছর আগের এক ঘটনা, একটা কমপ্লায়েন্স মেইনটেইন করে নাই, টিডিএস বিডিএস এর একটা কমপ্লায়েন্স 10 বছর না আরো বেশি, মোর দ্যান 10 ইয়ার্স। এই বিপদ নিয়ে পড়ছে 10 বছর পরে, বিরাট বড় একটা ক্লেম। এখন চিন্তা করেন এই 10 বছর 12 বছরের আগের জিনিস এত বছর পরে কোনোভাবে ফাইন্ড আউট হয়েছে, সেইটা টানতে টানতে শেষ। তার মানে আপনি যেটা ভাবতেছেন, মানে যারা বুদ্ধিমান তারা হচ্ছে ফাইলটাকে ওইরকম করে মেনটেন করবে যে একটা ব্যালেন্স করে। আপনি জানেন বড় বড় যে ব্যক্তিগুলোর ফাইলগুলো ডিজিতে চলে গেছে, ইন্টিগ্রেটেড সেলসে চলে গেছে, যে বিভিন্ন ব্যাংকের ডিরেক্টর, বিভিন্ন ব্যাংকের বড় বড় ব্যক্তিতে, তো ওদের এখন কতটুকু প্যাশনে আছে আপনি বুঝছেন? তো আপনার যদি ক্লিয়ার না থাকে যে কোনো সময় আটকা পড়বেন। অনেক কোম্পানি নিজের পকেটের টাকা দিয়ে টিডিএস বিডিএস কমপ্লায়েন্স করতেছে, বাট হোয়াই? এর কারণ হচ্ছে এই ধরনের লিটিগেশন থেকে বাঁচার জন্য। 5 বছর পরে যখন আপনাকে ধরলো, অ্যাবনরমাল একটা ক্লেম করলো, আপনার বিজনেসের উপর একটা নেগেটিভ ইফেক্ট পড়লো, তখন কি করবেন? তাই মানে এটা আজকে টেম্পোরারি বাঁচতেছে। আপনি দেখেন না, আমি এরকম ক্লায়েন্ট ডিল করি, 5টা বাড়ি আছে, জিরো রিটার্ন দিয়ে দেন, যা হইব আমি পরে দেখবো। এখন আমি একটা সচেতন আইনজীবী বলেন বা ব্যক্তি হয়ে এই কাজটা আমি করতে পারি না, আসলেই করতে পারি না। তখন আমি বলি আপনি অন্য কারো দিয়ে করান। আমি আসলে দেখতেছি ভাইয়া, আপনি তো অনেক ভালো আইটিপি, আপনি অনেক ভালো ধরেন অনেস্ট, বাট অনেক আইটিপি আছে যারা আসলে বিগ ক্লায়েন্ট গুলার ফাইল হ্যান্ডেল করে, বাট ওরাই পরামর্শ দেয় না স্যার এটা দেখেন না, দেখালে আপনার অনেক ট্যাক্স আসবে, বাট উনি ওনার পারফরমেন্সটা দেখায়, দেখেন স্যার আমি আপনার এত টাকা ট্যাক্স বাঁচিয়ে দিছি, বা সবসময় হিডেন করার প্রবণতা আছে আইটিপি অনেকে যারা এটা ট্যাক্স লয়ার ওরা স্যার এটা করে বেসিক্যালি, আমি দেখতে পাচ্ছি মার্কেটে এটা হয়। হ্যাঁ, এটা তো হচ্ছে না যে অনেক হচ্ছে। আপনি কখন পারবেন? আপনি মনে করেন আদার্স পেশাতে আছেন, আপনার জন্য এটা কম্পালসারি না। মনে করেন আমি এই কাজটাই করি, তো এই কাজটা করলে তো আমার বাই এনি চান্স আমার আর্নিং দরকার, তখন তো আমি ইথিক্যাল আনইথিক্যাল কথা চিন্তা করব না। কিন্তু আপনি যখন মনে একজন প্রফেশনাল, আপনি এই সোর্স আছে, ওই সোর্স আছে, এইটা আছে, ওইটা আছে, তখন না আপনি এই যে একজন এফসিএ এর কাছে গেলে এক ধরনের পরামর্শ পাবে, একটা আইটিপির কাছে এক ধরনের পরামর্শ পাবে, যারা আইটিপি এখনো এক্সপিরিয়েন্স হয় নাই তাদের কাছে গেলে এক ধরনের সমস্যা। কারণ আমার কাছে এরকম একটা কেস আসছে, হাতুড়ি ডাক্তার দিয়ে কাজ করা, মানে 3 বছর ফাইল হ্যান্ডেল করে এমন বিপদে ফেলছে, এই বছর যখন ওর কাছে ফাইলটা নিয়ে গেছে, তো বলতে আমি তো পারবো না, আপনি ভালো কাউকে দেখেন, মানে আমার কাছে এখন সম্ভব না। তো এই জিনিসটা যদি শুরুতে বলতো, ক্লায়েন্ট 3 কোটি টাকার মতো ঝামেলায় ফেলে দিতে হইতো না। এখন সেটা লিগেল টাকা ইলিগেল হয়ে গেছে না দেখানোর কারণে। এরকম হচ্ছে ভাই। এই কারণে হচ্ছে কাজ শিখে হচ্ছে কাজে নামা উচিত। আর এই ট্যাক্স ব্যাটের কাজগুলো এতটা সহজ না, মানে এটা সামান্য একটা মিস্টেক এটা টানবে হচ্ছে কি আপনার ক্লায়েন্ট। তাই আপনি যখন বুঝবেন, কিন্তু এরকম পরামর্শ দেওয়া উচিত না। আপনার 3টা বাড়ি আছে, হাইড করে ফেলেন, এটা করেন। আপনি তো এনবিআর আপনার কষ্ট করে পাস করাইছে, মানে একটা পারপাস আছে, উইন উইন সিচুয়েশন করেন। যেমন আমি প্রথমে বলছিলাম ফার্স্ট শিডিউল নিয়ে অ্যাপ্লাই করে দেন, সরকারের ট্যাক্স পাচ্ছিস। তাই হোক, আফটার অল এক এক ধরনের প্র্যাকটিস, কিন্তু মানে ভাইয়া এটা আমার একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি। ধরেন একটা মানুষের আপনার একটা সোল প্রপার্টি আপনার বিজনেস আছে, হ্যাঁ, তো ধরেন উনি 24-25-এ ওইখান থেকে ওনার ইনকাম হয়েছে, কিন্তু এটা উনি দেখায় নাই। এখন যদি উনি এটা 25-26-এ আপনার দেখাইতে চায়, তাহলে কি ওনার এটা ফাইন দিয়ে আবার এখানে ইনকামটা ওই যে দেখাইতে ফার্স্ট শিডিউলের ফাইনটা আসবে এটার জন্য এরা, বাট তখন এই যে আইটিপির যে লয়ার ছিল উনি বলছে এটা দেখেন না, এটা ফাইন্ডিং হবে না, বাট ওনার নিডিং এর জন্য ওখানে যখন এনবিআর হানা দিছে ওনার ফাইন্ডিং করে এটা বের করছে, এখন ওনার ফাইন দিয়ে এটা করতে হইতেছে। এখন যে আইটিপিটা করছে উনি বলতেছে আসলে তো এটা জিনিসটা এরকম হয়ে গেল, আমি বুঝতে পারি নাই। এই প্রবলেমগুলোই হয়। আপনি ফানি কথা শুনেন যে বলতেছে
যার 4-5 কোটি টাকা আছে তাকে বলতেছে এফডিআর আছে, ও বলতেছে ব্যাংক থেকে বলতেছে, আদার্স মানুষ বলতেছে যে আপনি কি করেন, জাস্ট একটা রিটার্ন খুলে একটা জিরো রিটার্ন দেন, তাহলে আপনি ট্যাক্স বাঁচাইতে পারবেন 5%। কারণ টিন না থাকলে তো আপনার মনে করেন 15% ট্যাক্স দিতে হচ্ছে, আর টিন থাকলে 10%, মানে সোর্সে যে ট্যাক্সটা কাটে এটা বাঁচানোর জন্য জিরো রিটার্ন দিয়ে সেটা ওই যে 3 কোটি 4 কোটি টাকার বিপদে ফেলে দিছে। এখন 4 কোটি 30% ধরেন। তো এরকম পরামর্শ নাই, কারণ তো মানে উচিত না, কারণ আপনি কাজটা করবেন না, আরেকজন করবে না, তাহলে তো একটা জায়গায় যাবে, একটা প্রপার ওয়েতে যাবে, তাহলে তো একটা হবে। কত হচ্ছে, যেহেতু এই যে ITTN বিটা আমি অনেক আলোচনা করতেছি, এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনাকে ধরবে, মানে ক্লায়েন্টকে ধরবে, খুব সহজে আটকাবে। তো সেই হিসাবে মানে ক্লিয়ার থাকার জন্য তো এই জিনিসগুলো নিয়ে আসা উচিত। বা এটা আমরা সবসময় যে ট্যাক্স প্ল্যানিং অথবা ট্যাক্স অ্যাভয়েডেন্সে যাব, যেটা আমার বসও বলে যে আমরা অ্যাভয়েডেন্স নট ইভিশন, মানে আমরা ফাঁকিতে যাব না, সেটা হচ্ছে আমার ট্যাক্স অ্যাভয়েডেন্সের যত কিছু আছে, মানে আইনের মাধ্যমে থেকে যতটা প্ল্যানিং করে মিনিমাইজ করা যায় এটাতে আমরা যাব, কিন্তু আমরা যাব না যে ওই যেগুলো বলছেন ওই রকম গুলোতে। যাই হোক, সামনে যাই। আচ্ছা ভাই মানে কোম্পানি যখন তার এমপ্লয়িকে কার ফ্যাসিলিটি দিচ্ছে, কার ফ্যাসিলিটির মধ্যে তো 1500 সিসি পর্যন্ত হলে মাসে 15,000 টাকা। তো এখন যখন কোম্পানি তার টিডিএস কাটবে, তখন কি ওই কার ফ্যাসিলিটি যেটা ওটা হিসাব করে টিডিএস কাটবে? কাটতে পারে, কারণ আমি বলি একরামুল ভাই বলছেন হয়তো, মানে যেটা হচ্ছে ওই স্যালারি ক্ষেত্রে কিন্তু আমাদের ফিক্সড পার্সেন্টেজ করে দেয় না, আমাকে বলছে এভারেজ রেটে। তার মানে আমার কমপ্লায়েন্স মেনটেন করার জন্য যতটুকু দরকার ততটুকু হচ্ছে আপনার, ওইটা যদি সে বেনিফিট পাচ্ছেই কম্পালসারি আপনার, তাহলে তো এটা অ্যাটাচ করতে হবে। কিন্তু প্রবলেম ফেস করবেন যে সে বলবে না আমি এটা আমার রিটার্নে আনতে চাচ্ছি না, মানে হাইড করার চেষ্টা করবে, তখন তো আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বিপদে পড়বেন। আপনি কি বলবেন ভাই আপনি কার্ড দিতেছেন 15,000 করে আসতেছে, এটা এত টাকা আসছে ট্যাক্স, তখন সে বলবে না এটা আমি দেখাবোই না। ঠিক আছে, এটা ইথিক্যালের ব্যাপার চলে আসে, তখন তো মানে সেটা আপনাকে দিবে না। আর সে যদি মানে ট্যাক্স পে এর প্রতি আগ্রহী থাকে, তখন সে বলবে যে যেটা আপনি অ্যাটাচ করেই কাটে। তো আপনার কাজ হচ্ছে অ্যাটলিস্ট স্যালারি যেটা আছে এটা তো কাটতেই হবে, যা সেটা আপনার কোম্পানি কমপ্লায়েন্স এর জন্য। ঠিক আছে? হ্যাঁ, এখন যদি না কাটা হয় তাহলে কি মানে ধরার কোনো ওয়ে আছে? যেমন আমি সেম প্রবলেমটা আপনাকে ধরবে না, ওকে, কারণ এটা, তবে আপনি চেষ্টা করবেন হচ্ছে ও ইয়া করে ফেলা, মানে ওকে ইনক্লুড করা, যেহেতু স্বাভাবিকভাবে গাড়ি তো আর সবাইকে দেয় না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা লাইবিলিটিস এর একটা অংশ ছিল, সেটা হচ্ছে বোরিং ফ্রম ব্যাংক অর আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট অথবা আনসিকিউর লোন। আনসিকিউর লোন কোনগুলো, যেগুলো পার্সোনাল কারো কাছ থেকে নিছি, এই যে এখানে একটা উল্লেখ করছে, এনি লোন টেকেন ফ্রম নন ইনস্টিটিউশনাল সোর্স সাচ এস ফ্রম ইউর স্পাউস, প্যারেন্টস, সিবলিং, রিলেটিভ, ফ্রেন্ডস এন্ড কলিগ। অ্যাটেনশন বলছে, if the loan provider is someone other than your parents, spouse, total allowable loan taking limit is 5 lakh টাকা। বুঝছেন ব্যাপারটা? আপনার রিলেটিভের মধ্যে যদি না নেন, অন্য কারো কাছ থেকে যদি বলেন, তা আপনি সর্বোচ্চ 5 লাখ টাকা লোন দেখাইতে পারবেন। এবার 6 লাখ দেখান, বিপদে পড়বেন। তারপর হচ্ছে আদার লোন অর অ্যাডভান্স, অন্যান্য কিছু যদি থাকে, অনেক কিছু থাকতে পারে, সেটাও আপনি অ্যাটাচ করে দিবেন। তারপর এটা হচ্ছে এই সোর্স গুলো হচ্ছে আপনার ফান্ড বা অ্যাসেট যেগুলো আসতেছে, আর এটা হচ্ছে আউটফ্লো, মানে টাকা যাতে করে আমরা দেখাইছি আসছে অথবা আপনার অ্যাসেট আছে। আর এটা হচ্ছে আপনার যে টাকাগুলো চলে গেছে, সেটা কি, তিনটা বড় বড় সোর্স আছে। একটা হচ্ছে লিভিং এক্সপেন্স, আপনি সারা বছর যে খানাপিনা করছেন এটা আছে, তার সাথে যদি লস আছে, ডিডাকশন আদার এক্সপেন্স, অন্যান্য লস যেগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে এখানে আছে। তারপর হচ্ছে গিফট, ডোনেশন আর কন্ট্রিবিউশন, এটা অনেকটাই আমাদের ব্যবহার করতে হয়। আপনার ওয়াইফকে গিফট দিলেন, কাউকে গিফট দিলেন, ডোনেশন দিলেন, কন্ট্রিবিউশন, এগুলো হচ্ছে এখানে চলে আসবে। দেখেন এখানে কিন্তু বলছে টিন অফ দ্য রিসিভার, তার মানে কি সার্ভারে কিন্তু ওই রিসিভারের টিন দিয়ে সার্চ করে দেখবে যে আপনার কাছ থেকে যে এই পরিমাণ লোন নিছে বা গিফট পাইছে, এটা ওনার এখানে আছে কিনা। তাই কিন্তু তার মানে যাকে দিব তার মাস্ট বি টিন থাকতে হবে। হ্যাঁ, ওই যে এখানে বলছে টিন নাম্বার অফ রিসিভার, ও শুধু টিন না, ও রিটার্নের মধ্যে জিনিসটা থাকতে হবে, মানে সেম ডেসক্রিপশনে। যে আপনি বলছেন যে আপনার এখান থেকে আমি শেষ করি একটু,
আপনি বললেন যে আপনার একটা জমি ওয়াইফকে দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আপনি এই যে এখানে ডিটেলসটা দিবেন, নেম অফ দ্য রিসিভার নাম তো দিবেন, টিন দিবেন, পার্টিকুলার এখানে দিয়ে হচ্ছে যতটুকু মানে ডিটেলস দেওয়া যায় এটা সেম দুজনের রিটার্নের মধ্যে উল্লেখ করতে হবে, তাহলে আর কোনো সমস্যা নাই। এটা কি ব্যাংকিং চ্যানেল বা নন ব্যাংকিং চ্যানেল যে কোনো একটা হলেই হবে? সব তো ব্যাংকিং চ্যানেলে পারবে না, যেমন জমি দিয়ে দিবেন, এটা কি ব্যাংকিং চ্যানেলে পারবেন? আর যদি ক্যাশ হয়? ক্যাশে মানে দেওয়ার না দেওয়াটাই উচিত, কারণ ব্যাংক ট্রান্সফার করে দিবেন। যদি টাকা পয়সা দেন তাহলে দুইটা প্রুফ থাকতেছে আর কি। ক্যাশে দিলে কি মানে আপনার প্রবলেম হইতে পারে বেশি? লিমিট আছে, ধরেন আপনি ওই যে 5 লাখের মধ্যে থাকলেন, একদম যদি আপনি মনে করেন 50 লাখ দিয়ে দিচ্ছেন, তখন তো এটা কোয়েশ্চেন আসতেছে না। ও আচ্ছা আচ্ছা। আর সেই ক্ষেত্রে কি আমাদের মধ্যে যাদেরকে আমরা দান করতে পারি, রিলেটিভ যারা, তাদের মধ্যে হলে কি সেক্ষেত্রে কোনো লিমিট আছে? না, আপনি যে এখানে যেটা বলে দিছিল, আমরা এখানে আনসিকিউর লোন যেমন 5 লাখ টাকার একটা কথা পাইছিলাম, মানে আপনার যেগুলো একদম ব্লাড রিলেটেড যেগুলো আছে, আইনে যেদিকে বলছে স্বামী স্ত্রী, বাবা স্ত্রী, এই যেগুলো আছে এদের কোনো লিমিট নাই, আপনি যতটুকু ইচ্ছা দিতে পারবেন। কত হচ্ছে ক্যাশ দিতে পারবো, ক্যাশ দিতে পারবো, ক্যাশ। জি, ক্যাশটাকে আমি বলছি মিনিমাইজ করে দেওয়া, সেটাই যে আপনি বললাম 5 লাখের মধ্যে রাখেন, কিন্তু বেশি দিলে ব্যাংকে দেন। আচ্ছা, কেবলমাত্র একটা জিনিস আছে যেটা দুজনের রিটার্নে থাকতে হবে না, সেটা হচ্ছে রেমিটেন্স। হাজবেন্ড যদি বাংলাদেশের মানে যে বাংলাদেশের রেমিটেন্স আত্মীয় স্বজন বা ওয়াইফের কাছে পাঠায়, এটার জন্য আর কোনো কিছু লাগবে না, বাকি সব ক্ষেত্রে কিন্তু আপনাকে লাগবে, মানে দুজনের রিটার্নে থাকতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এটাকে আমি লুকাই ফেলি, যেহেতু আজকে ডাটা দিচ্ছি না। তারপরে নেট হয়তো প্রিভিয়াস ইনকাম, প্রিভিয়াস ইনকাম যদি রিটার্নটা এই বছরের না হয়ে আগের বছরও থাকে, মানে গত বছর থেকে কেউ কিছু বলবে? ভাইয়া লোনের ব্যাপারে একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া আমি যদি কাউকে 6 লাখ টাকা লোন দিই, তার যদি টিন না থাকে সেক্ষেত্রে ইমপ্লিকেশন কি হবে? আপনাকে বলছে ওইরকম লোন দিলে 5 লাখের মধ্যে রাখতে, এখন যদি 6 লাখ টাকা দেন অবশ্যই আপনি ব্যাংকিং এ দিবেন, ব্যাংকিং এ দিয়ে ব্যাংকিং এ দিবেন। একদমই যদি না হয় তো ব্যাংকিং এ দিচ্ছেন, কিন্তু আপনার ওই লোকেরও রিটার্নের মধ্যে থাকাটা হচ্ছে না থাকলে আপনি আটকাইতে পারে ভাই, বড় কথা এটাই। আর আপনাকে বলছে এরকম করে যাওয়ার জন্য, কিন্তু আপনি গেছেন অন্যরকম। ওই টাকার যদি একটা ডিড অফ এগ্রিমেন্ট থাকে তাহলে তো সমস্যা হওয়ার কথা না। বুঝি নাই ভাইয়া, টিনটা কি মাস্ট আমার লাগবে? তাহলে কি সমস্যা হবে? টিন না, এখন টিন না, আমার রিটার্ন সাবমিশনটা লাগবে। আপনি চিন্তা করেন, আপনি যদি 20 লাখ টাকা হাইক করার চেষ্টা করেন, এটা তো এর জন্য আপনাকে লিমিট করে দিচ্ছে 5 লাখ টাকার মধ্যে আপনি থাকেন। যদি আপনি স্বাভাবিকভাবে আপনি যদি ওইরকম সোর্স ছাড়া না দেন, ইনকাম হাইক করতে চান, কোন সোর্সে হাইক করেন, সেক্ষেত্রে ট্যাক্স যদি কম হয় তো সরকার তো ওই জিনিসটা ধরবে না। এখানে যে জিনিসটা হলো যে ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে যে মানে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে নাম্বার 1 যদি ওই রুটে টিন না থাকে আপনি ব্যাংকিং চ্যানেলে দিবেন। আচ্ছা ভাইয়া। হ্যাঁ, বাট দ্বিতীয় জন এগ্রিমেন্ট করে দিলেও কি ব্যাংকিং চ্যানেলে দিতে হবে? এগ্রিমেন্ট বলে কোনো কথা নাই, ব্যাংকে টাকা যাইতে হবে। না, এখন প্রশ্ন হলো যে টাকাটা আমি মনে করেন আপনাকেই দিলাম বা আপনি আমাকে দিলেন, হ্যাঁ, এখন আপনি আপনার রিটার্নে বা আমি আমার রিটার্নে যে ধার দিল সে তার রিটার্নে দেখাইলো, অপরজন যদি তার রিটার্নে না শো করে না বা না দেখায়, সেই ক্ষেত্রে যে ধার দিল তার উপরে কি কোনো শাস্তির বিধান বা কোনো কিছু আসবে? হইতে পারে, তাকে এটা ডিসঅ্যালাউ করে দিতে পারে, কারণ ওকে যখন ধরবে তখন বলবে যে আপনি এত টাকা দিচ্ছেন, তো ওই লোকের রিটার্ন সাবমিট করছে, সেখানে টাকা কই, তাহলে তো ফেক, তার মানে আপনি ইনকাম হাইড করছেন। মানে কি আমরা জানি না, এই যে আপনি যখন আদার সোর্স অফ ইনকামে করবেন, হেডিং গুলো শেষে দিয়ে গেলে কোন ইনকামে যদি আপনি প্রুফ না করতে পারেন, এটাকে আদার সোর্স অফ ইনকাম হিসেবে কাউন্ট হবে, তখন তো আপনি এটা এরকম সোর্সে পড়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, এই ডিসঅ্যালাউড যে অ্যাসেসমেন্টটা, এটা সাপোজ আমি ধরেন এই ফিনান্সিয়ালের 30 নভেম্বর জমা দিয়ে দিলাম, তারপর এটা টাইমটা কতদিন থাকে অ্যাসেসমেন্টের জন্য একটু প্লিজ বলবেন? ইন্ডিভিজুয়ালি অ্যাসেসমেন্টের ফিক্সড টাইম নাই, কোম্পানির কাছে সাধারণত 2 বছরের মধ্যে অ্যাসেসমেন্ট করতে হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি ফিক্সড নাই, আপনারটা সারা জীবনে করতেও পারে, নাও করতে পারে। আপনারটা হচ্ছে অ্যাসেসমেন্ট হবে না, আপনারটা অডিটে পড়বে।
অডিটে যেহেতু র্যান্ডমলি রাইট র্যান্ডমে যেহেতু বাছাই করে, এতে যদি আপনি পড়ে যান পড়লেন, আর যদি না পড়লেন তো সারা জীবনে নাও পড়তে পারেন, এটা অসম্ভব না। কিন্তু কোম্পানির এটা অ্যাসেসমেন্ট হবেই। আমাদের আমাদের একজন 6 বছর পরে অডিটে পড়ছে। কোম্পানির হলো 2 ইয়ার্স। হ্যাঁ, এটা আরো কমায়, মানে আগে আরো বেশি ছিল, 2 ইয়ার্স এর মধ্যে এটা অ্যাসেসমেন্ট করে ফেলতে হয়, নাহলে টাইম বার হয়ে যায়। তখন এক্সপার্টি হয়ে যায়, এক্সপার্ট হলে ওদের মধ্যে একটা অ্যাসেসমেন্ট করে, আপনার আবার আপিল করে এটাকে আবার এনে আবার ঝামেলা চলবেই। এগুলো ভাই আমরা বহুত কথা বলবো ইনশাআল্লাহ কর্পোরেট ট্যাক্স। ওকে, আচ্ছা এখানে মোটামুটি আমরা দেখলাম গ্রস ওয়েলটা চলে আসছে আমার, কতটা গ্রস ওয়েল, লাইবিলিটিস আমার কিছুই ছিল না, আর নেট ওয়েলথ কত আসছে, যেহেতু লাইবিলিটিস নাই, বাদ দেওয়ার কোনো কিছু নাই, এটাই আমার নেট ওয়েলথ। তারপর হচ্ছে প্রিভিয়াস ইনকামে আমি বললাম যে 5 লাখ টাকা অ্যাসেট ছিল, এগুলো আমার অ্যাসেট সেকশনে আছে। তারপর চেঞ্জ হয়ে দেখা যায় এই বছর আমার 2 লাখ টাকা কমছে, এটা বাড়ছে, বাড়তেও পারে কমতে পারে, এটা কোনো ব্যাপার না। তারপর দেখা যায় এই বছর আমার 3 লাখ টাকা খরচ হয়েছে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং দ্য ইনকাম ইয়ার। তারপর দেখা যায় টোটাল ইনকাম আউটফ্লো কত, এটা আসতেছে, সোর্স অফ ফান্ড কত, এই ডিফারেন্সটা অবশ্যই 0 হইতে হবে। তো আমরা এই অংশটা শেষ করে যদি আমরা এখানে পরবর্তীতে যাই, যেখানে হচ্ছে আমাকে কি বলছে, প্লিজ ফিল দ্য রিকোয়ার্ড ফিল্ড, আমি কোন ফিল্ডটা খালি রাখছি, হ্যাঁ আমি এটাকে খালি রাখছি, আমাকে বলতেছে না, এটা সিস্টেম বলতেছে। আচ্ছা আমরা গেলাম, এখানে হচ্ছে ট্যাক্স এন্ড পেমেন্ট, এখানে ডিটেইলস জিনিসগুলো এখানে চলে আসছে, দেখেন সবগুলা হেডের এখানে চলে আসছে, কোন কোন হেডে ইনকাম আছে, ফরেন ইনকাম হোক, সবগুলোতে চলে আসছে মোট ইনকাম। আমাকে আবার বলছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, আমরা স্যালারি থাকলে যে এক্সাম্পশনটা আসতেছে এটা এখানে চলে আসতেছে, অথবা এখানে যদি আরো কোনো হেডে এক্সাম্পশন থাকে সেটাও কিন্তু এখানে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে ট্যাক্স কম্পিটিশন, ওরা ট্যাক্স কম্পিটিশন করে দেখলো আমার এখানে কোনো ট্যাক্স নাই, কারণ আমার ট্যাক্স লিমিটের মধ্যে পড়ে না। এখানে খেয়াল করেন, একটা হচ্ছে ট্যাক্স অন রেগুলার ইনকাম, রেগুলার ইনকামের উপর ট্যাক্স, আরেকটা হচ্ছে ট্যাক্স অন ইনকাম আন্ডার সেকশন 163, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স হেডিং। তারপর হচ্ছে ট্যাক্স অন এসআরও ইনকাম, যদি এসআরও দ্বারা কোনো কারণে রিডিউস ট্যাক্স থাকে, যেমন আপনি একজন ইন্ডিভিজুয়াল কিন্তু আপনার ছোট্ট একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি আছে, সে কি করে এক্সপোর্ট করে, তখন সেটা দেখা যায় এসআরও দ্বারা রিডিউস রেটের একটা ব্যাপার চলে আসে, তো এটা থাকলে এখানে আলাদা করে শো করবে। তারপর হচ্ছে ট্যাক্স রিবেট, আপনি যদি রিবেট পেয়ে থাকেন, সব ডিটেলস এখানে আমাকে বলছে 10,000 টাকা রিবেট পাচ্ছে, যেহেতু আমার ট্যাক্সই নাই আমাকে তো রিবেট দিবে না, আমার সরকার তো ঘর থেকে টাকা ফেরত দিবে না, তো সেটা একটা ব্যাপার থাকতেছে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী যদি আমরা দেখি, মিনিমাম এখানে বলছে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, রিবেট পাওয়ার পর হচ্ছে আমার নেট ট্যাক্স কত আসতেছে, এটা মিনিমাম ট্যাক্স কোন কোন দাঁড়াতে পড়ে, এগুলো আমরা মিনিমাম ট্যাক্সের ক্লাসে পড়াবো। তারপর গ্রস রিসিভের উপরে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে 1% কিন্তু চলে আসতেছে, লোকেশন বেসে দেখা যায় 5,000 টাকা এরকম একটা ট্যাক্স চলে আসে। তারপর হচ্ছে সার্চার্জ, যেহেতু আমরা নেট ওয়েলথের উপর সার্চার্জ কত 2 ওয়াক্য থাকলে এটাতে কিন্তু সার্চার্জ আছে, এনভায়রনমেন্টাল সার্চও আছে। এনি আদার অ্যামাউন্ট যদি থাকে সেটা এখানে আসে, পেনাল্টি আন্ডার যে ফার্স্ট শিডিউল থেকে যদি আমরা কোনো পেনাল্টির ট্যাক্সের ব্যাপার থাকে এখানে কিন্তু পেনাল্টি কাউন্ট হবে। এখন আমরা যে জিনিসটা বোঝাবো, এখানে দেখেন পেমেন্টের ক্ষেত্রে দেখেন সোর্স ট্যাক্স আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, রেগুলার ট্যাক্স বিফোর ফাইলিং এ আছে, অ্যাডজাস্টমেন্টের ট্যাক্স আছে, পেমেন্ট উইথ রিটার্ন, অনেক ধরনের ট্যাক্সের ব্যাপারগুলো এখানে আছে। তো আমরা যেটা ক্লেমের ক্ষেত্রে যে ফাইনাল ট্যাক্স কত পেমেন্ট করে, ধরেন আমরা এখানে গেলাম, এটা হচ্ছে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এটা যখন আমরা ক্লিক করলাম এই জিনিসটা চলে আসতেছে আমার ট্যাক্স ক্লেম। তো এখানে দেখা যায় আমরা স্যালারি আইবাস, মানে স্যালারি দিয়ে যদি কাটে আইবাস, যারা যে সরকারি চাকরিজীবী অথবা আইবাস না তাদের, তারপর হচ্ছে যেমন আমরা আদার্স এর ক্ষেত্রে ব্যবহার করলে এরকম অপশনগুলো আমাদেরকে দিচ্ছে, ডিপোজিটিং অথরিটি কারা, রেফারেন্স কি, চালান নাম্বার, চালানের অ্যামাউন্ট কত, ব্যাংক কত, রেফারেন্স ডেট এটা কম্পালসারি না, চালান ডেট কম্পালসারি। তারপর হচ্ছে আমার কত টাকা ক্লেম করবে, মনে করেন একটা চালানে 20 লাখ টাকা দিচ্ছে, তো আমার জন্য আছে আমাকে একটা সার্টিফিকেট দিচ্ছে ওখানে 5,000 টাকা আমি পাবো, তাহলে আমার ক্লেম এখানে উল্লেখ থাকবে চালানের অ্যামাউন্ট 20,000 আর আমার অ্যামাউন্টটা থাকবে হচ্ছে কত 5,000, আর ব্যাংকের ডিটেলসটা হচ্ছে এখানে দিলে এই জায়গায় এসে শো করবে। তো স্যালারি ছাড়া যখন আমরা এই যে ব্যাংক অথবা ব্যাংক থেকে যে সুদের ব্যাপার থাকে, এখানে দেখেন চালান নাম্বার বলে কোনো কথা নাই, এখানে বলছে
সিঙ্ক্রোনাইজ ফ্রম ইনকামে যেটা শো করছি সেখান থেকে কিন্তু আমাদের ডাটাগুলো এখানে ফুলফিল করতে পারে, তাই এটা আমাদের জন্য সহজ হয়ে গেল। আগে এটা ছিল না। এখানে আমরা ক্লিক করলে আমার যেহেতু নাই, আমাকে কি বলতেছে কোনো জিরো, আমার ডাটা নাই, এখানে আসবে না। তো দেখা যায় অ্যাকাউন্ট নাম্বার বা এই ব্রাঞ্চ ইন্টারেস্ট কত সবগুলো তথ্য চলে আসবে। এখানে কোনো, যেহেতু আমি পে করি নাই তাই আমার কোনো চালান নাম্বারের ব্যাপার আসবে না। তারপর সঞ্চয় বলতে যদি আমরা দেখি, এই যে দেখেন এখানে বলছে সঞ্চয়টা অর্থটা যদি আমরা দেখাই অথবা সিঙ্ক্রোনাইজ ইনকাম থেকে দেখাইতে পারি, তখনই কিন্তু সবগুলো জিনিস এখানে ক্যালকুলেশনটা দেখাবে। তারপর হচ্ছে এখানে এআইটি ক্লেম, মানে অ্যাডভান্স কোনো ট্যাক্স যদি থাকে তো সেক্ষেত্রে আমরা ক্লেম করতে পারবো। যেমন এটার মধ্যে এআইটন কারের ক্ষেত্রে এআইটন 154 দ্বারা। তারপর সর্বশেষ হচ্ছে আমরা যে রিটার্নের সাথে ট্যাক্সটা দিব, এটা হচ্ছে চালান নাম্বারটা দিলেই আমরা আমাদের তথ্যগুলো চলে আসবে। নিচে আরো কয়েকটা আছে, এনভায়রনমেন্টাল সার্চার্জ, অ্যাডজাস্টমেন্ট অফ রিফান্ড, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আমার এখানে কোন কোন জায়গায় ট্যাক্স পেমেন্ট করছি ডিটেইলস দেখতে পারবো। আমরা শেষে গিয়ে একদম রিটার্নে চলে যাব। এইটা হচ্ছে আজকে মানে মূলত ইন্ট্রোডাকশন ক্লাস, কালকে ইনশাল্লাহ আমরা তথ্য দিয়ে দেখাবো। এখন যদি এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি বলেন। ভাইয়া এই বছর কি মানে লাস্ট ডেট যেটা রিটার্নের পার্সোনাল, এটা কি বাড়ানোর কোনো ইয়েসা বা কিছু আসছে কিনা, আপডেট বা জানেন কিনা কিছু? বাড়াবে। বাড়াবে? হ্যাঁ হ্যাঁ বাড়াবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো আমি জানতে চাচ্ছি, সাপোজ আমার স্যারের আপনার একজন ট্যাক্স লয়ার উনি নিয়োগ দিয়েছে ওনার পার্সোনাল ট্যাক্স সাবমিশনের জন্য, হ্যাঁ। তো এখন বাংলাদেশ গভর্নমেন্ট মনে নতুন একটা সিস্টেম করছে, ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটার প্রসিডিউরটা একটু জাস্ট একটু ব্রিফ করবেন আমাকে, আসলে জিনিসটা কিভাবে করতে হয় বা কি, বা যেহেতু আমি হ্যান্ডেল করি আমি আসলে এটার নলেজ কম ওই ব্যাপারে, একটু বলবেন প্লিজ। এটার সাথে হচ্ছে আপনার মানে ওই জিনিসটার মানে রিটার্নের লয়ার নিয়োগ দেওয়ার মানে এই জিনিসটার ম্যাচিং টাইম পাচ্ছি না আসলে। কারণ মানে আমি বলতে চাচ্ছি ধরেন একজন আইটিবি বা অ্যাডভোকেট নিয়োগ দিয়েছে, উনি ওই ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্টের যে ইয়াটা সফটওয়্যারটা ওইখানে ঢুকে উনি রেজিস্ট্রেশন করে তারপর ওইখান থেকে একটা ওটিপি পাঠায়, তারপরে ওইখান থেকে দিতে হয়। এরপরে আমি ডিটেল জানি না আসলে কিভাবে কি করতে হয়, একটু প্লিজ। এটা হচ্ছে আমি একটু বলি অ্যাজ পার আই নো, সেক্ষেত্রে হচ্ছে ওই এনবিআর থেকে মূলত 2017 সালের আইটিবি যারা পাস করছে তাদেরকে নিয়ে, আর যারা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলতে আমরা সিএ সিএমএ সিএস যারা আছে তাদের থেকে হচ্ছে একটা লিস্ট প্রাথমিকভাবে করছে। আর যারা হচ্ছে এবার আইটিবি পাস করছে মানে 24-এর ব্যাচ, তারা হচ্ছে যদি এনরোল হইতে চায় তারা যেটা রিকোয়ারমেন্ট সার্টিফিকেট পাইতে হবে, ট্যাক্সেস বারের মেম্বার হইতে হবে, তখন অ্যাপ্লাই করলে হচ্ছে অনুমোদন পাইলে তখন তারা মেম্বার হবে। এতে হচ্ছে যেমন আপনাদের ব্যাটের যে ব্যাট কনসালটেন্টের ব্যাপার আছে ওখানে হচ্ছে তাদেরও একটা তালিকা প্রকাশ করা হয়। তেমন হচ্ছে ট্যাক্সেরও মানে যারা কনসালটেন্ট মানে প্রফেশনাল থাকবে তাদেরও একটা তালিকা থাকবে। তো সেক্ষেত্রে ট্যাক্স পেয়াররা এটা এনশিওর হইতে পারবে যে ওই ব্যক্তি আসলে এনবিআর এর এনলিস্টেড ট্যাক্স মানে করা আইনজীবী কি না, কেন সার্চ করে দেখতে পারবে। এটা করলে এনবিআর আরেকটা দিক হচ্ছে যখন আমি সবাইকে যখন এই সার্ভারে এনরোল করে ফেলবে তখন একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনি যে রিটার্নটা সাবমিট করবেন এটা ট্র্যাকিং এ থাকবে, কারণ রিটার্নের উল্লেখ থাকবে বা ওখানে তাদের কাছে ডাটা থাকবে যে আপনি রিটার্নটা সাবমিট করছেন। তো পরবর্তীতে প্রবলেম হলে সবার আগে আপনাকেই ধরবে, কারণ এখন তো কাউকে দিয়ে করাইছে, ও বললো যে দোকান দিয়ে করাইছি ভুল করছে, এন থেকে করছি ভুল করছে, তখন তো বলবে আপনি করছেন, এটা এরকম হয়েছে কেন, সবার আগে আপনাকে ডাকতে পারে। মানে যারা রিটার্ন সাবমিট করবে তারা একটা ট্র্যাকিং এর মধ্যে থাকতেছে, জাস্ট শুধু ওইটাই। এছাড়া আদার্স যে বেনিফিট ওইটাই হবে যে অনেকে ফেক আইনজীবী মানে নিজেকে আইনজীবী বলে বা ফেক এর ব্যাপার থাকে, এটা যাচাই করতে পারবে যে ওই ব্যক্তি আসলে আইনজীবী যে বলতেছে আইনজীবী কিনা। আর সবার থেকে কথা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 আপনি 327 ধারাতে পাবেন। মানে আপনার কাজ আপনি করতে পারবেন, আপনার যে কেউ কাজ করতে পারবে, আইনজীবীর কথা হচ্ছে সবার শেষে। তো সেই হিসাবে যারা মনে করেন আপনার কাজটা ভালো বুঝে আপনি তাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ এটা ট্যাক্স ব্যাটের কাজ, স্পেশালি ব্যাটে আমি দেখি যারা সার্টিফিকেট নাই তারা আরো বেশি এক্সপার্ট। তো আলটিমেট হচ্ছে
কাজ হচ্ছে গিয়ে ম্যাটার আপনার মানে এটা কোনো ইস্যু না, আপনি উনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারলে উনি আপনার কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন উনি কি আমরা যেমন নরমাল অ্যাজ ইউজুয়াল ই রিটার্নে যেমন মানে আমরা এখানে এনআইডি দিয়ে এনরোল করি বা পাসওয়ার্ড থাকে, এভাবেই কি মানে এখান থেকে ই রিটার্ন থেকে কি দিবে এটা বেসিক্যালি? ওরা হচ্ছে ঠিক, ওরা যখন এনরোল হয়ে যাবে ওখানে, তখন হচ্ছে তাদের একটা আইডি পাসওয়ার্ড থাকবে, ওটা ঢুকে ওরা মানে সেম আমরা এখন ঢুকছি এইভাবে, ওরা ওখান থেকে ঢুকবে, তখন মানে ওরা ট্যাগিং এ থাকবে। মানে ওরা ওই ই রিটার্নের অপশনটা ওইখানে আছে, ওইখানে ওরা ঢুকে ওই পাসওয়ার্ড রিটার্নটা সাবমিট করবে। হ্যাঁ, এখানে আরো ও দেখতে পাবে কয়টা রিটার্ন সাবমিট করছে কি, মানে সবগুলো একটা ইন্টারফেস বা ড্যাশবোর্ড থাকবে যেটা থেকে সব দেখতে পারবে। টোটাল ফরম্যাটটা আমাদের যেরকম ই রিটার্নের ওই রকমই হবে বেসিক্যালি, তাই তো? সেম ভাই, এটাই থাকবে, জাস্ট ওই ইন্টারফেস হয়ে ঢুকতে পারবে। যেমন আমরা শুরুতে যদি আপনি দেখেন, আমরা কি প্রথমে সার্চ করলাম কি ই রিটার্ন সার্চ করলে এখানে অনেকগুলো অপশন আছে, আমি কোনটাতে যাব, তো মানে এই জিনিসগুলো ওইটার ভিতর দিয়ে করতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর কোন প্রশ্ন আছে? আচ্ছা রাসেল, একটা কোশ্চেন ছিল। বলো। সেটা হচ্ছে এই যে এমপিও ভুক্ত যে স্কুল টিচাররা আছে, হ্যাঁ, এদের যে রিটার্ন সাবমিট করার কোনো ইয়াতে এক একজনে, যেমন আমি এনবিআর এর হেল্পলাইনে ফোনও দিছিলাম, এটা তো বেসরকারি আমি জানি, কিছু কিছু কর্মকর্তা বলতেছে আইবাস প্লাস প্লাস, নট আইবাস, বেসরকারি, মানে একবারে পুরো কনফিউজ করে ফেলছে আমাকে, ঠিক আছে? আর এনবিআর বেসরকারি দিবে। হ্যালো, জি মানে বেসরকারি দিবে, কনফিউজ হওয়ার কিছু নাই। এরা নিজেরাই মনে হয় ভালো ইয়া করতে পারে না। আমি হেল্পলাইনে বললাম, আমারে 2 জন কর্মকর্তা 2 ধরনের ইনফরমেশন দিল। ভাই এরা যদি আপনার মতো জানাশোনার মানুষ হয়ে যায়, তাহলে তো আমি কাজ করতে পারবো না, এরা কম জানে এটাই হবে। এটা একটা ঠিক। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার এইটা হচ্ছে যে গভর্নমেন্ট স্যালারিটা তো গভর্নমেন্ট থেকে আসতেছে, তাই না? না, গভর্নমেন্টের একটা ফান্ড থেকে তো আসতেছে স্যালারিটা, নাকি? হ্যাঁ, বলো। আচ্ছা, কারো হয়তো অন্য কারোর সাথে কথা বলতেছেন, আসতেছেন ভাই, একটু মিউট করেন অন্যজন। আচ্ছা, এটা গভর্নমেন্ট ফান্ড থেকে আপনি ধরবেন না। আচ্ছা, এটা তো আমি যতটুকু মানে স্টাডি করলাম সেটা তো বেসরকারি, এটা তো বেসরকারি হিসাবে ট্রিট হচ্ছে। হ্যাঁ, আপনি বেসরকারি হিসাবে দিবেন, কারণ মানে বেসরকারি আমরা যেভাবে এই ট্যাক্স ক্যালকুলেশন করতেছি, তাদেরটাও এইভাবেই হবে, তাই না? হ্যাঁ, এইভাবে করবেন। আর আই প্লাস 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 এ কেবল পিওর যারা সরকারি তাদেরই স্যালারি, সরকারি যারা এরা, আর হচ্ছে স্বায়ত্তশাসিত গুলা মনে হয় যে ওইটা আইবাস প্লাস স্যালারি হয় না, ওইটা আলাদা, ওইটা তো কোম্পানি ভাই। ওই যে স্বায়ত্তশাসিত, যেমন সোনালী ব্যাংকের তো নট আইবাস। না, এগুলো কোনোটাই না, একদম পিওর মানে সরকারি ফান্ড থেকে পুরো স্যালারি হয়, রাজস্ব থেকে যারা হয় আর কি। ইয়েস, রেভিনিউ, এটা উল্লেখ থাকে কিন্তু সার্কুলারে বা ওই জবে, রেভিনিউ রাজস্ব থেকে দেওয়া হবে ওরা। কারণ কেন আমি বলতেছি এটা, তার মানে এটা ফাইনালি আপনি মানে শিওর যে আসলে এটা বেসরকারি হবে, তাই না? এটা আমি কেন বলতেছি, কারণ আইবাস প্লাস প্লাসে আমার ওয়াইফ যেহেতু প্রাইমারি টিচার, আমি যখন এটা পে ফিক্সেশন বলে, আমি এটা নিয়ে কাজ করতেছিলাম, ওদের ওয়েবসাইট ঢুকলাম, তখন কিন্তু ওটা ক্যাটাগরি আছে, মানে জেনারেল, ওই যে আর্মিদের একটা ক্যাটাগরি, পুলিশের একটা ক্যাটাগরি, ওই যারা এগুলা না ডিফেন্স না তাদের একটা ক্যাটাগরি। তো ওখানে তো ভাই সোনালী ব্যাংক বলেন, এটা বলেন, এটা তো কোনো কিছু নাই। তাহলে আইবাসটা তো এদের জন্য ডিজাইন করা, যারা পে ফিক্সেশন করতে হয়, তো ওনারা তো পে ফিক্সেশন করে নাই। তার মানে আইবাস হলো পিওর সরকারি, আর নট আইবাস কি স্বায়ত্তশাসিত গুলা, তাই না? স্বায়ত্তশাসিত আমরা যারা আছি সবাই একই ক্যাটাগরি, মানে নট আইবাস। আর প্রাইভেট তো প্রাইভেটই না, ওই যে অপশন তো আরেকটা আছে যে নট আইবাস, আইবাস আর হলো প্রাইভেট, 3টা ক্যাটাগরি না? তবে এটা আইবাস নট, এটা তো আছে, মানে আপনারা সোনালী ব্যাংক সহ কয়েকজন হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন ইয়াদের মতো হয়, সরকারিদের মতো হয়, এটা আপনি এসআরওটা দেখলে তখন দেখবেন। আমি করছিও সরকারি ইয়ার মতো করছিও, তাই ওইটা কিন্তু ওদের কিন্তু পে ফিক্সেশন করে। পে ফিক্সেশন আপনি যদি কেউ বলে তাহলে বলবেন পে ফিক্সেশন করছেন, এটা আমার একটু দেখান, তো তখন হচ্ছে ওরা এই সার্ভারের মধ্যে ঢুকতে পারে। আমার একটা ফ্রেন্ড আছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, ও বলতেছে যে আমাদের আইবাস থেকে হয় না। না, এটা হওয়াই না, এটা সরকারি অটোনমাস। এটাই ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কার কোন প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা যে ফার্স্ট শিডিউল যেটা পড়লাম, ফার্স্ট শিডিউলের ইন্ট্রোডাকশন দিছি, এখনো পড়ি নাই।
আমি বলি আমার একটু কোয়ারি ছিল যে যেমন এখানে বলা আছে যে অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের, এই যে অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের 10%, এই সমানুপাতিক করের বলতে এখানে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে আপনি মানে আপনার তো দুইটা ইনকাম থাকতেছে, একটা হচ্ছে এবার একটা ইনকাম করছেন আর একটা হচ্ছে আগে দেখান নাই এটা, তাহলে ওই আগে দুইটা দেখান নাই ক্যালকুলেশন করে ওইটার উপর যত টাকা ট্যাক্স আসতেছে এবারেরটা বাদে ওইটাকে বুঝাইছে। না ওইটা বোঝাচ্ছে আমার ইয়াটা হলো আপনি অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের 10% হারে জরিমানা পরিশোধ করেন। তাহলে এই যে অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের, এখন সমানুপাতিক করের বলতে সমানুপাতিক কথাটা কিন্তু একটু ভিন্ন অর্থে যায়, এই জন্য আমার এখানে একটু সমস্যা হচ্ছে। এই জন্য আমি বললাম, কারণ কি আমি যদি বিগত বছরের করটাকে যদি আমি নির্ধারণ করে যদি 10% হিসেবে দিয়ে দেই সেটা তো এক জিনিস ছিল, কিন্তু এখানে তো বললো অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক করের 10%। এটা আপনি মানে সহজভাবে চিন্তা করেন, এত কঠিন ভাবে চিন্তা করার দরকার নাই। সেটা হচ্ছে ধরেন আপনার এই বছরে 5 লাখ টাকা ট্যাক্স আসছে, কিন্তু আগের ইয়াটা সহ হচ্ছে আপনার 20 লাখ টাকা ট্যাক্স আসতেছে, তাহলে এবারে বছরটা বাদে বাকির জিনিসটা থাকতেছে। কারণ আপনি এটা খেয়াল করেন, যেহেতু ওই বছরের ইনকাম এখানে অ্যাড হচ্ছে, তার মানে হচ্ছে আপনার ইনকামের স্ল্যাবটা বেড়ে যাচ্ছে, 30% ধরুন চলে গেছে, স্বাভাবিকভাবে ইনকাম বাড়বে। তো সেই হিসাবে হচ্ছে আপনার এই বছরটা বাদে বাকি যেটা থাকতেছে মানে দুইটা একসাথে অ্যাটাচ করে আর রেগুলারটা বাদ দিলে ওইটার উপর হচ্ছে আপনার আবার 10% দিতে হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ হলো এই বছরের যে টোটাল ফিগারটা আমি পাইলাম, 2 বছরের টাকাটা ফান্ডটাকে একত্রিত করে ট্যাক্স নির্ধারণ করলাম, আবার গত বছরের যে ফান্ডটা ছিল তার উপরে ট্যাক্স নির্ধারণ করলাম, নির্ধারণ করার পরে দুইটার যে পার্থক্যটা থাকবে এই পার্থক্য 10%। আপনার হচ্ছে প্রথমে হচ্ছে দুইটা একসাথে ম্যাচ করে ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে রেগুলারটা ক্যালকুলেশন। তো দুইটা ম্যাচ করে যত হয়েছে আর রেগুলারটা যত হয়েছে এই দুটার পার্থক্য। তাহলে আপনাকে বেশি চিন্তা করবে ভাই, ট্যাক্সের আইন হচ্ছে বেশি। এবার ক্লিয়ার। আরেকটা প্রশ্ন হলো আমার, যেমন একটা ব্যাংকে আমরা যখন ঠিক আছে ওটা ক্লিয়ার। আমরা যখন মনে করেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে দেখা যায় যে ব্যাংকের নির্ধারিত খরচের বা কিছু খরচ থাকে, যেমন আমি যদি একটা আরটিজিএস করি বা একটা এনপিএসবি করি সেখানে একটা খরচ আসে, বা এখন দেখা যাচ্ছে যে তার বাৎসরিক মেইনটেনেন্স ফি বা আনুষঙ্গিক যে ফিটা আছে বা এসএমএস ফি, এটা সে কাটলো, এটা আমি মেইনটেনেন্স ফি বাবদ দেখাইলাম। তাহলে আমার এই যে অন্যান্য আনুষঙ্গিক যে খরচ যেটা আছে সেই খরচটাকে আমি ওই যে ব্যাংকের ওখানে যে অ্যাকাউন্টে ওখানে দেখানোর সুযোগ আছে, খরচ এক্সপেন্স, এই এক্সপেন্স গুলো কি সবগুলো মিলে যা খরচ আছে সব এক্সপেন্স দেখাই দিব? হ্যাঁ, আপনার টিডিএস ছাড়া যা আছে সব দেখাই দিয়ে। থ্যাংক ইউ। ওকে, জয়নুল ভাই আরেকটা প্রশ্ন একটু করি, ছোট্ট একটা প্রশ্ন আছে, আসসালামু আলাইকুম সেটা হলো স্যার, একটা প্রশ্ন ছিল আসলে সবার প্রশ্ন একটু নিয়ে ভাই, আমি একটু শুনছি। আচ্ছা ঠিক আছে, বলেন। স্যার, আমি একটা পার্কিজিট ব্যাপারে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। এটা হলো স্যার, আমাদের কোম্পানিতে একজন ফরেনার আছে, হ্যাঁ, জি, ওই ফরেনারের স্যার যে আমরা বাসা ভাড়াটা দিচ্ছি, ঠিক আছে স্যার, এখন এটা কোম্পানির মান্থলি যে স্যার এক্সপেন্স আছে না, সেটাতে স্যার শো করতেছি। এখন স্যার শো করলেও এই কোম্পানির খরচ হয়েছে, কিন্তু আমি এটার উপর কোনো টিডিএস দিচ্ছি না, মানে ভাড়ার উপরে যে টিডিএসটা, সেক্ষেত্রে এটার মানে কমপ্লায়েন্সটা কি হবে স্যার, এটা যদি একটু বলতেন। এটা মানে আপনি যেটা বলতেছেন ফরেনারদেরকে আপনারা বাসা ভাড়া দিবেন, ওইটা কি স্যার আমার ওই যে ফরেনারদের পার্কিজিটে দেখাবো নাকি আমার? এটা ফরেনারদের পার্কিজিটে যাবে। জি স্যার। আমি আরেকটু বলি, ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে আপনি খরচ যেটা দিচ্ছেন এটা তার সাথে অ্যাড হচ্ছে না, তার ইনকামের সাথে। বেনিফিটটা কে পাচ্ছে? সে পাচ্ছে না, তাই তো হওয়ার কথা। যেটা হয় আপনি বাসা ভাড়া দিলে যদি সে বেনিফিটটা পায় তাহলে তার জন্য পার্কুইজিট, কোম্পানির জন্য তো না। জি বলেন একদম, কারণ প্রশ্ন কালকে অনেক করতে পারবেন, কারণ এটা তো কালকেও সেম ক্লাস আছে,
তার মানে আজকে শেষ করে ফেলতে হবে ক্লাস, সব প্রশ্ন এরকম না। অন্যরা বলেন, জনরল ভাই বলেন। জি জয়নাল ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে ভাই, এমন শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলেন। শুনতেছেন এখন? হ্যাঁ শুনতেছি, বলেন। বলতেছিলাম সবগুলো তো ইন্ট্রোডাকশন দিছেন, কিন্তু একটা তো বলেন নাই, সেটা হচ্ছে গোল্ডের ব্যাপারটা, যেটা খুব ইম্পর্টেন্ট। গোল্ডের ব্যাপারটা একটু স্পেসিফিকলি বলে বলে দেন না, কিরকম হইতে পারে, কিভাবে শো করানো যায়। কোনো খেয়াল করে না, যেগুলো নিয়ে মানুষটা বেশি ঝামেলা করে এটা নিয়ে বলে। গোল্ডের কোনো ব্যাপার না। গোল্ডের যেটা ইস্যু হয় একটা, সেটা হচ্ছে প্রিভিয়াসে অনেকে হচ্ছে গোল্ডের বেড়ে জিরো দেখায় আসছে, মানে নন প্রফেশনাল দিয়ে কাজ করার কারণে যেটা হয়েছে। তো এবার কি করবে, এটা একটা কমন ইস্যু থাকে। তো অনেকে সাজেশন দেয় গতবার যেহেতু জিরো দেখাইছে এবারও জিরো দেখাইতে পারে, মানে সেটা জিরো দেখাইতে পারে, কারণ যেহেতু এটা বেচা কিনার মধ্যে ইয়া হচ্ছে না। তো কেউ চাইলে মানে ইয়েও দেখাইতে পারে, একটা আনুমানিক মূল্য ধরতে পারে। তবে জিরো দেখা জিরো দেখাতে পারে, এর থেকে বেশি কমপ্লেক্স কিছু নাই গোল্ডের মধ্যে। না, আমার মধ্যে তো গোল্ডে একটা নির্ধারিত টাকা ধরে থাকুক আর না থাকুক, ধরে রাখা তো ভালো, কারণ ওই গোল্ডের টাকা দিয়ে নেক্সট যে কোনো সময় যে কোনো কিছু করা যায়। যেমন আপনি একটা জমি কিনতেছেন, আপনার রিটার্নে যদি ক্যাশ টাকা কম থাকে, ধরেন রিটার্ন আপনি অ্যাসেট দেখাইলেন 30 লক্ষ অথবা 35 লক্ষ টাকা অ্যাসেট দেখাইছেন, 30 লক্ষ 35 লক্ষ টাকা দিয়ে তো আপনি কি করতে পারবেন না, জমি ক্রয় করতে পারবেন না। আমি টাউনের কথা বলতেছি, গ্রামে তো কিনা যাবে, টাউনের হিসাবে বলতেছি আর কি। এখন বিক্রি করতেছেন, শুনেন, এটা এমনি বললেই হবে না। কারণ আপনার মনে করেন গোল্ড দেখানো ছিল 20 ভরি, কিন্তু আপনি বলতেছেন 10 ভরি বেচছেন 50 লাখ। এটা যে আপনি ইলিগেল মানিকে খাওয়াই দিবেন যে ফ্ল্যাট কিনছেন কিনা লাইছেন। এখন কথা হচ্ছে আপনার কাছে তো এটা প্রুভ করতে হবে যে এই টাকা আপনি পাইছেন, অথবা এই টাকা কিভাবে পাইছেন কিনা। আপনি 50 লাখ টাকা কেমনে নিছেন? আমার গোল্ড গুলো রিসেল হয়েছে। বেলু কথা, তোমার ব্যাংকে ঢুকাইছো, টাকা দেখাও। আচ্ছা, আর ব্যাংক স্টেটমেন্ট লাগবে না? ওদের দিকে ওরা কি আপনার থেকে এত কম বুদ্ধিমান মনে হয়? আমাদের থেকে ওরা বুদ্ধি আছে। আপনার তো দলিল ডকুমেন্ট দেখাবেনই, যেটা বাউচার তো থাকবেই। তো ব্যাংকে টাকা 50 লাখ টাকা তো হাতে নিয়ে ঘুরেন নাই, টাকাটা ডিপোজিট করছেন, দেখাও। চলে আসবে, কারণ আপনি এটা না, আমি এটা বলতেছি ইলিগেল টাকা গুলোই মূলত আবার ব্যাংকে ঢুকাই দিলাম আর কি। গোল্ড আমি ক্যাশে বিক্রি করতে পারি, ব্যাংকিং বিক্রি করতে হবে এরকম তো না, চেকের মধ্যে দিয়ে বিক্রি করতে হবে এরকম তো না। চেকে যখন যাবেন, অ্যাকাউন্ট পেয়ে চেকে গেলে আপনি কেমনে ঢুকাবেন? কারো অ্যাকাউন্ট হয়ে আসতে হবে না? না, তাও তো ঠিক আছে, কারো এখন হয়ে আসতে হবে। আমি বলতে তো কোম্পানি বা ক্যাশ চেক তো ওইরকম চলেই না, ক্যাশ ডিপোজিট তো এটা বলতেই পারে। তার মানে সেটা কি হবে, সে যদি দোকানদারের কাছ থেকে নেয়, তো দোকানদার অবশ্যই তাকে অ্যাকাউন্ট পেয়ে চেক দিবে, পে অর্ডার দিবে বা আদার্স কিছু থাকবে। মানে আপনি অ্যাবনর্মাল কিছু হইলে আটকা পড়তে হবে, এটা ব্যাখ্যা থাকবে না। আপনার যদি অ্যাকচুয়ালি গোল্ড ছিল সেটা বিক্রি একদিন আজ যে এইসব বুদ্ধি খুব সহজে ধরা পড়বে, তাই একটু অ্যাডভান্স হইতে চিন্তা করতে হবে। আমার আরেকটা প্রশ্ন হলো যে একজন ব্যক্তি, তার স্বামী ক্যান্সার আক্রান্ত ছিল, সে প্রাইমারি স্কুলের একজন টিচার, তো তার স্বামীও চাকরি করত, তার স্বামীর কলিগরা তার তাকে সহযোগিতা করার জন্য, যেহেতু সে ক্যান্সার আক্রান্ত, তার হাজবেন্ড ওয়াইফের অ্যাকাউন্টে টাকাটা, ওই প্রাইমারি স্কুলের টিচারের অ্যাকাউন্টে টাকাগুলো পাঠাইলো বিভিন্ন জন বিভিন্ন প্রান্ত থেকে। এখন দেখা যাচ্ছে যে একজন প্রাইমারি স্কুলের টিচার যে পরিমাণ বেতন পায়, তার চেয়ে তো তার অ্যাকাউন্টে অনেক টাকা ফ্লো বেড়ে গেল, মনে করেন 10 লাখ টাকা বা 15 লাখ টাকা এরকম বেড়ে গেল। সেই ক্ষেত্রে এই টাকাটা কি উনি দেখাইতে পারবে যে এই স্বামীর চিকিৎসার জন্য অনুদান হিসেবে প্রাপ্ত, এবং কি সেই টাকাটা সে ওই ক্যান্সার রোগের চিকিৎসার জন্য ব্যয় করছে? এটা মানে আপনার যে ব্যাপার, মানে তো সহানুভূতির জায়গায় চলে আসছে। একজন ক্যান্সারের মানুষ, আর টাকা হাজার হাত থেকে ঢুকছে, 10-50 জন মানুষ দিলে, এটা না দেখাতে পারার কোনো কিছু নাই। এটা অনেকগুলো অ্যাকাউন্ট থেকে ঢুকছে, যেমন তার স্টেটমেন্টের পেজ হলো 7-8 পাতা, হ্যাঁ, 1000, 2000, কোথাও হয়তো সংঘবদ্ধ ভাবে দিছে 40,000, 50,000, এইভাবে বিভিন্ন জন দিছে। কিন্তু সেই ক্ষেত্রে এখানে কোনো
প্রতিবন্ধকতা তার আসবে কিনা, নাকি প্রতিবন্ধক তাকে আপনি যদি আদার সোর্স অফ ইনকামে দেখান তো তো ট্যাক্স দিতে হচ্ছে সেই হিসাবে। মানে এটা ডোনেশন হিসাবে রাখতে হবে যে আমরা ডোনেশন হিসাবে পাইছি। আর এইরকম যে কেসের কথা বলছেন এইসব সেন্সিটিভ জায়গায় 10-12 লাখ টাকা আপনার হাজবেন্ড অসুস্থ সেটা এটা বিগ ইস্যু হবে না, কারণ সিচুয়েশন বুঝতে হবে। না, এটা তো ওই যে তার হাজবেন্ডের আমি রাসেল ভাই আপনার অনুমতি নিয়ে একটু কথা বলতে চাই। এটা হচ্ছে ওনার যে ইনকাম, ওনার ইনকাম তো ব্যাংকিং চ্যানেলে যা ঢুকছে প্রাইমারি স্কুলের টিচার, সেটার তো এভিডেন্স আছেই। বাকি যে টাকাগুলো ডিফারেন্ট সোর্স থেকে উনি কালেকশন করছে এটা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করবে, স্টেটমেন্টে সেটা অনুদান হিসাবে দেখাবে। এবং এইটা যদি ফাইল কোনো সময় এই সার্কেল অফিসে কোনো কারো নজরে আসে, অর্থাৎ ডিসিটির নজরে আসে, তখন যদি এটা ফাইলটা ধরেন সাপোজ অডিটেই পড়লো, ঠিক আছে, তখন এটা ওই এভিডেন্স দিবে। এবং যে এই যে ট্রিটমেন্টটা যে হবে, নিশ্চয়ই এই ট্রিটমেন্টের কোনোটা কোনো এভিডেন্স থাকবেই। এভিডেন্স ছাড়া কিন্তু ট্রিটমেন্ট হয় না। এই সমস্ত ডকুমেন্টস সে কালেকশনে রাখবে। উনি ওই প্রাইমারি স্কুলের টিচার, উনি কালেকশনে রাখবে। এবং ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ডিফারেন্ট সোর্স থেকে যে টাকাগুলি আসছে সেগুলোর এভিডেন্স থাকবে যে এই টাকাগুলি চিকিৎসা পারপাসে ঢুকছে। এটা কিন্তু নর্মাল কোনো ট্রানজাকশন না, এটা অ্যাবনর্মাল ট্রানজাকশন। এবং এই যে ওনার যে ট্রিটমেন্টই খরচটা মানে এই টাকাটা ব্যয় করা হয়েছে, এটার এভিডেন্স গুলো কালেকশন করে রাখলে তখন এই ওইখানে শো করলে কোনো প্রবলেম নেই, সমস্যা হবে না। এটা ইয়েস, আমি একমত এটা নিয়ে। মানে আমি এটা শুরুতেই বলছি এরকম কেসে মানে প্রবলেম হয় না, সেনসিটিভ ব্যাপার, সবাই তো ওই জিনিসগুলো চিন্তা করে কত কিছু হচ্ছে। যাই হোক, আজকে আর প্রশ্ন নিচ্ছি না, কালকের জন্য কিছু প্রশ্ন রাখেন, কারণ 3 মিনিট আছে ক্লাসটা শেষ হয়ে যাওয়ার, যেহেতু 2 ঘন্টা ডিউরেশনের 1 ঘন্টা আমরা সময় পাই, ব্রেক দিতে হয়। তাহলে ইনশাআল্লাহ কালকে ক্লাসে দেখা হবে। যার রিটার্ন নিয়ে যত ধরনের প্রশ্ন থাকে চেষ্টা করবেন কালকে করার জন্য, কারণ কালকে ভাই যতটুকু। জি আসল ভাই, একটা জাস্ট আমার একটা ওপিনিয়ন বলতে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের যে কোর্সটা আপনি দিয়েছেন, আমার মনে হচ্ছে একটা সুপার জার্নি হবে। আমরা এখানে সবাই প্রফেশনাল, অনেক কিছু শিখতে পারবো। তো সো আমি আসলে খুব গ্রেটফুল, আমি খুবই হ্যাপি এই ইয়াতে জয়েন করার জন্য। এটা আমার মূল্যায়ন ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আপনার সাথে থাকলে আসলে আমারও ভালো লাগে, এটা হচ্ছে বড় কথা। ইনশাআল্লাহ মানে ইয়া হবে না, বোরিং হবে না, আই বিলিভ। আপনারা সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করবেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সবাই অনুমতি নিয়ে আছে ভাই, সবার অনুমতি নিয়ে আপনারা যে মানে রিয়েল সিনারিও গুলো সবাই শেয়ার করবেন, তাহলে আমাদের ডিসকাসের বিষয়টা, অর্থাৎ আপনি কি ফেস করতেছেন, বিভিন্ন জায়গায় কি ফেস হচ্ছে, এই যে কেস স্টাডি গুলো, আসলে কেস স্টাডি গুলোই সব ক্ষেত্রে জরুরি। আসলে আমরা তো পড়াশোনা অনার্স মাস্টার্স যা করার সবই করছি, পড়াশোনা অনেক ইয়া করছি, কেস স্টাডি গুলা কিন্তু আসলে আমাদের সিএ তেও কেস স্টাডি তো বিষয়, কেস স্টাডি গুলোই তো পাস করা টাফ, এই কেস স্টাডি গুলোই হচ্ছে আসলে বিষয়। কি ফেস করতেছেন সবাই এটা কাইন্ডলি ইয়া করবেন, শেয়ার করবেন, ডিসকাশন হইলেই নলেজটা বাড়বে। তখন আমরা প্রবলেম, আসলে তো আমাদের কাছে মানুষ আসবে প্রবলেম সলভের জন্য, ইজি ম্যাটার। অনেকেই যেমন এই যে অনেক আলোচনা প্রথমে করলেন, আমরা শুনলাম তো যে ট্যাক্স এর ইস্যু গুলো কিন্তু আমাদের দেশে মানুষ এখনো পর্যন্ত মানে ট্যাক্স ভালোভাবে দিবে এই কনসেপ্টটাই মাথায় নাই। মানে মনে করে সবাই ট্যাক্স ফাঁকি দিবে, আর উকিলদেরকে ট্যাক্স করার পরে একটা সার্ভিস চার্জ দিতে হয়, এটা অনেকে বুঝেই না। আর 4টা-5টা বাড়ি আছে এরকম, আমি পুরান ঢাকায় থাকি, দেখি তো যে এখানে আপনার মানুষ ট্যাক্স দিতে হয় এটা বুঝতেই চায় না।